উফ, কোন হারামজাদা রে, আমার লাথি মেরে বেড থেকে ফেলে দিলি। সকাল সকাল ঘুমের 12টা বাজিয়ে দিল। কি বললি তুই? আমি হারামজাদা, শয়তান ছেলে কোথাকার। সেই সকাল হয়েছে কখন, আর তুই কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আব্বু তুমি আগে বলবে না? আমি মেঝে থেকে উঠে দাঁড়ালাম। হারামজাদা, তোকে বললাম আজ অফিসে ইন্টারভিউ নিতে হবে, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। মনে ছিল না। আর আমি বললাম না আমার জন্য পিয়ের দরকার নেই। তুই একটা কথাও বলবি না? অফিস ছেড়ে কোথাও কোথাও ঘুরে বেড়াস, তার জন্য পিয়ে রাখছি। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে টেবিলে এসে নাস্তা করতে শুরু করলাম। হাসছিস কেন? আব্বু আজ ভাইয়াকে লাথি মেরে ফেলে দিয়েছে। চুপ করে খেয়ে কলেজে যা। আর তোমাকে নিয়ে পারা যায় না। সকাল সকাল ছেলেটার সাথে এমন না করলে হতো না। আমি আগে জানলে খাওয়া বন্ধ করে দিতাম। এইটাই তো তোমরা পারো। নাস্তা শেষ করে আব্বু আর আমি অফিসে এসে ইন্টারভিউ দিতে শুরু করলাম। তুই চুপ করে আছিস কেন? প্রশ্ন কর। আপনি এই অফিসের জন্য কি কি কাজ করবেন? এই অফিসের বস যা বলবে তাই আমি পালন করার চেষ্টা করব। ও আচ্ছা। আমি আরো কিছু প্রশ্ন করে বাইরে অপেক্ষা করতে বললাম। তারপর আমি বাথরুমে এলাম। কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হয়ে আমি অবাক হয়ে গেলাম। হায় হায়, এই মেয়ে এখানে কেন? তুই এখানে কি করছিস? এটা কি তোর অফিস? এনি আমাদের বস, আপনি তার সাথে ভালো ব্যবহার করুন। আব্বু চুপ করে বসে বসে দেখতেছে। রাখেন তো আপনার স্যারকে। আমার চাকরি তাহলে হয়ে গেছে, তাই না? আমি কিন্তু তোর কাছে প্রশ্নের উত্তর দিতে পারবো না। মানে? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। কি মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? কলেজ থেকে চুরি বদলি হয়ে চলে আসলেই হবে? আমি তো ভয়ে কাঁদছি। এই মেয়ের ভয়ে কলেজ চেঞ্জ করেছি আমি 2 বার। আব্বু চুপচাপ বসে দেখছে আর মনে মনে বলছে, এই মেয়ে পারবে আমার হারামজাদা অলস ছেলেকে শাসন করতে। আপনি এমন করে কথা বলতে পারেন না। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কেমন করে কথা বলবো সেটা আপনার কাছ থেকে শিখবো আমি? এই, আমার ক্ষুধা লেগেছে, খাওয়া অর্ডার কর। আমি বলি কি, আমি খাবার অর্ডার করে দিয়েছি, সাথে ভাড়াটা দিয়ে দিচ্ছি। তুই বাড়িতে চলে যা। অলরেডি অন্য একজনকে সিলেক্ট করা হয়ে গেছে। বেশি কথা বলবি না। এই, এটা দিয়ে পিয়নকে ডাকি। ফারিয়া কলিং বেল বাজালো। একটু পর মিঠু এলো রুমে। স্যার ডেকেছেন? আমি ডাকছি, আপনি বাইরে গিয়ে বলে দেন, আর ইন্টারভিউ নেওয়া হবে না। এই না না, তুই চুপ কর। মিঠু যাও, বলে দাও গিয়ে। আব্বু তুমি এমন করো না। এই যদি আমার বিয়ে হয় তাহলে আমি শেষ হয়ে যাব। তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। চুপ, আর একটা কথা বলবি না। মা, তোমার নাম কি? ফারিয়া। আসলে সরি আঙ্কেল, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার সামনে অনেক কথা বলেছি। আসলে আমার চাকরিটা না খুবই দরকার। তুমি চিন্তা করো না। তুমি আমার ছেলেকে চিনো কেমন করে? আমি আর সাগর একসাথে স্কুল থেকে কলেজ পর্যন্ত পড়েছি। কলেজের পরে আমার সাথে একটু যোগাযোগ করেনি। সাগর আমার বেস্ট ফ্রেন্ড। বাড়িতে কে কে আছে? মার একটা ছোট বোন। আব্বু অনেক আগেই মারা গেছে। আমিই সংসার চালাই। স্যার, আমার চাকরিটা কি হচ্ছে? আমাকে স্যার বলতে হবে না, আমাকে আঙ্কেল বলবে। তারপর আব্বু সব পেপার সাইন করে দিল। আমি বসে বসে আমার জীবন বরবাদ হতে দেখছি। আব্বু বলল, ম্যানেজার, তুমি ফারিয়াকে 2 মাসের অগ্রিম বেতন দিয়ে দাও। আচ্ছা। সাগর, ফারিয়াকে নিয়ে রেস্টুরেন্টে লাঞ্চ করে বাড়ি পাঠিয়ে দে। আচ্ছা। আমি আর ফারিয়া একটা রেস্টুরেন্টে এসে বসলাম। আমি অর্ডার করব। আমার ইচ্ছে করছে তোকে খুন করি। তুই আমাকে রেখে পালিয়ে আসলি কেন? আমি তোকে খুঁজেছি অনেক, বুঝেছিস? ফারিয়া সব কিছু অর্ডার করলো। তুই আমাকে ছেড়ে দে, তুই আমাকে মেরেই ফেলবি। আমি তোর অত্যাচারে কলেজ চেঞ্জ করেছি, এখন আমার সাথে ভালো ব্যবহার করবে। আমি কিন্তু তোর বস। তাই খাবার চলে এলো। আমরা দুজনে খাওয়া দাওয়া সেরে বাইরে এলাম। এবার বাড়িতে চলে যা। আমাকে গাড়িতে করে দিয়ে আসতে বল। বাসে যেতে অনেক রাত হয়ে যাবে। অফিস থেকে বাড়ি অনেক দূরে। কিন্তু তোকে গাড়ি দিলে আমি বাড়িতে যাব কি করে? তা আমি কি জানি। ফারিয়া আমার কাছ থেকে জোর করে গাড়ি নিয়ে চলে গেল। আমি হতাশ হয়ে অফিসে এসে বসলাম। সন্ধ্যায় অফিস থেকে বাড়িতে যাব। কি হলো? তুই আমার গাড়িতে কেন? তোর গাড়ি কোথায়? ফারিয়া নিয়ে গেছে, তার বাড়ি অনেক দূরে, তার জন্য। আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে সোফায় বসে পড়লাম। অফিস এসে ক্লান্ত হয়ে পড়ছিস? আহারে কি কষ্ট। জানো, আজ অফিসে অনেক কাণ্ড হয়েছে। কি হয়েছে?
ফারিয়াকে দেখে ভয়ে তোমার ছেলে চুপসে গেছে আর কাঁপছে। মেয়েটা নাকি সাগরের সাথে পড়াশোনা করতো। কি বললে তুমি? ফারিয়া ওর সাথে পড়াশোনা করতো? ফারিয়া আমার বান্ধবীর মেয়ে, সাগরের সাথে পড়াশোনা করতো। অনেকদিন হলো তাদের খোঁজ খবর নেওয়া হয়নি। ও তোমার কাছে ফোন নাম্বার আছে ফারিয়ার? না, নেই, তবে আগামীকাল সকালে আমাদের বাড়িতে আসবে, তখন কথা বলো। আমার জীবন বরবাদ করতে শুরু করেছ। এই মেয়ের জন্য আমি এক কলেজ থেকে অন্য কলেজে বদলি হয়েছি। সেই মেয়ে নাকি আমার বিয়ে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। বাইরে থেকে অনেক রাত করে বাড়িতে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে কলিং বেল বেজে উঠল। আম্মু গিয়ে দরজা করল। তুমি কে? আমি ফারিয়া, আপনার ছেলের বিয়ে। কেমন আছেন? ভালো, ভিতরে আসো মা। ফারিয়া ভেতরে এসে সোফায় বসলো। আম্মু বলল, তোমার আব্বু আম্মুর খবর কি? আব্বু 1 বছর আগে মারা গেছে। আম্মু ভালো আছে। ইস, তাহলে খুব খারাপ যাচ্ছে। তোমার ছোট বোন আছে, তার কি অবস্থা? ভালো, কিন্তু আমার ছোট্ট বোন আছে। আপনি জানেন কেমন করে সেটা? তোমার আম্মু আমার বান্ধবী, অনেকদিন হলো যোগাযোগ নেই। আগের ফোন নাম্বার কল যায় না। ও আচ্ছা, আম্মুর সিম নষ্ট হয়ে গেছে। আন্টি, আপনার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি? অফিসের সময় হয়ে যাচ্ছে তো। না, দেখো তো রুমে গিয়ে, আমি নাস্তা তৈরি করছি। ফারিয়া আমার রুমে এসে দেখে আমি এখনো ঘুমাচ্ছি। ফারিয়া আমাকে অনেকক্ষণ ধরে ঢাকলো, কিন্তু আমার ঘুম ভাঙলো না। ফারিয়া রেগে মেগে আগুন হয়ে বাথরুম থেকে পানি নিয়ে এসে আমার গায়ে ঢেলে দিল। আমি লাফিয়ে উঠে বসলাম। এটা কি হলো? হারামি, কখন থেকে ডাকছি তোকে, আর তুই কিনা ঘুমাচ্ছিস? পিয়ের মতো থাকবি, এর বাইরে কিছু করতে যাবে না। আমাকে কি বললি তুই? তোকে আজ আমি... ফারিয়া আমার হাত ধরে কামড় বসিয়ে দিল। ছাড় ছাড়, আমি আর বলবো না। ফারিয়া ছেড়ে দিল। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে দেখি ফারিয়া নেই। আমি নাস্তা খেতে টেবিলে বসলাম। টেবিলে বসে দেখি ফারিয়া নাস্তা করছে। আমি নাস্তা করছি আর ফারিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। আর আমি এটা নাস্তা করে যাচ্ছে আর আমার দিকে চোখ গরম করে তাকাচ্ছে। আপু, আপনি অত দূর থেকে না এসে আশেপাশে বাড়ি ভাড়া নেওয়া চিন্তা করো। ভাড়া নেওয়ার চিন্তা করছি? তোমার আম্মু ফোন নাম্বার দিও, একটুও কথা বলবো। আমার নাস্তা শেষ। আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। তোমাদের কথাবার্তা শুনতে ভালো লাগছে না। দূর হ তুই। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। তোমার কথায় বাসা ভাড়া নিতে হবে না, আমাদের গেস্ট হাউস খালি পড়ে আছে, আগামীকাল তোমরা চলে আসবে। কিন্তু আঙ্কেল... কোনো কিন্তু না, তুমি পারবে আমার ছেলেটাকে মানুষ করতে। আমাদের কোনো কথাই শুনে না। আচ্ছা। এইদিকে ভালো লাগছে না। আজ অফিসে যাব না। গেট দিয়ে বের হয়ে একটা রিক্সা নিয়ে ছোট ভাইদের ওদের স্কুল অফ আজ সাথে নিয়ে আড্ডা দিয়ে এলাম। ফারিয়া, চলো তাড়াতাড়ি, না হলে আমার ছেলেটা অফিসে না গিয়ে কোথায় চলে যাবে। সাগর, সরি, স্যার গেল কোথায়? নিশ্চয় পালিয়ে গেছে। রহিম, তোমার ভাইয়া কোথায় গেল? ভাইয়া তো গেট দিয়ে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেছে। বদমাইশটাকে নিয়ে আর পারি না, চলো আমরা অফিসে যাই। আব্বু আর ফারিয়া বাইরে এসে দেখে আমি নেই। আব্বু আর ফারিয়া অফিস চলে গেল। এদিকে আমি আড্ডা দিচ্ছি। তুই প্রায় অফিস না গিয়ে এখানে আসিস, কোনো সমস্যা হয় না? কি আর হবে, কিছু হবে না। আমার অফিসে যেতে ইচ্ছা করে না। তার উপরে ফারিয়া আমার বিয়ে। কি ফারিয়া? কোন ফারিয়া? স্কুল লাইফে যে অত্যাচার করত, যার জন্য কলেজ চেঞ্জ করেছে, সেই ফারিয়া। মাম্মা, তুই তো এবার শেষ। আমি দোয়া করি ফারিয়ার সামনে যেন না পড়ি। তোর ফোন নম্বর চেয়েছিল, দেয়নি বলে আমাকে লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছিল। ভাইয়া, ঠান্ডা খাবো, আপনারা সিগারেট খাবেন? রাত তো ঠান্ডার সিগারেট, আমি আমার জ্বালায় বাঁচি না। আচ্ছা নিয়ে আয়। টাকা দেন, গিয়ে নিয়ে আসছে। আপনাদের জন্য সিগারেট আর আমাদের জন্য ঠান্ডা। ঠান্ডার সাথে কিছু নিয়ে আসবি। টাকা ধর, তোদের যা ইচ্ছা তাই কিনে আন। আমি টাকা দিয়ে দিলাম। আবির, তুই আমাকে বাঁচাতে পারিস। আমি কি করে বাঁচাবো? ফারিয়াকে দেখলে আমার হাঁটু কাঁপে। দুশালা তামিম সিগারেট নিয়ে এসে আমাদের দিল। আমি আর আবির সিগারেট ধরিয়ে সিগারেট টানছি আর ভাবছি কি করব। আমি ভেবে কিছু একটা বের করে বলবো। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে এলাম। অফিসে না গিয়ে কোথায় গিয়েছিলি? দাঁত বের করে হেসে দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফুটবল খেলতে মাঠে এলাম। এত দেরি করিস কেন? তুই ছাড়া আমাদের কোনো গোলকিপার নেই। ভাইয়া, আমাদের কিন্তু ম্যাচ জিততে হবে। ভাইয়া জিতলে কিন্তু রাজহাঁস কতদিন যে রাজহাঁসের মাংস খায়নি। ঠিক আছে, আমি গোল্ড ওয়াচ দেখছি। তোরা সবাই
উপরে ভালো করে খেলতে শুরু কর। খেলা শুরু হলো, কিন্তু এ কি, কিছুক্ষণের মধ্যেই আমরা গোল খেয়ে গেলাম। কি করছিস? ভালো করে গোল রক্ষা কর রাফি, ভালো করে খেল। কিছুক্ষণ পর আমরা 2টা গোল দিলাম। হাফ টাইম শেষ হলো, বিপক্ষ গোল দিতে পারলো না, আমরা জিতে গেলাম। পুকুরে গোসল করে রাজহাঁস নিয়ে ক্লাবে এলাম। ভাইয়া, এক হাঁস দিয়ে হবে না, আমি এটা একাই খেয়ে নিব। টাকা দেন না, আরেকটা হাঁস কিনে নিয়ে আসি। আমি দিব শুধু, আর কে দেবে না? ভাইয়া, আমরা তো গরিব, টাকা পাবো কোথায়? আপনি আমাদের দুজনের পড়াশোনার খরচ দেন। আমি জোরে বললাম। চুপ, কে বলেছে তোদের আমি তোদের পড়াশোনার খরচ দিই? আমি তোদের পড়াশোনার খরচ দিই না। কলেজে স্যার আর কোচিংয়ে স্যার, আমরা তাদের কাছ থেকে শুনেছি। হয়েছে, এই নে টাকা, তাড়াতাড়ি গিয়ে রাজহাঁস নিয়ে আয়, ক্লাবে রান্না হবে, আসার সময় বাজার করে নিয়ে আসবে। আমি আর রাফি বাজারের টাকা দিচ্ছি, তোকে দিতে হবে না। আচ্ছা। সন্ধ্যায় সবাই মিলে রান্না চাপিয়ে দিলাম। হঠাৎ দেখলাম আবির আর রাফি দৌড়ে পালানোর চেষ্টা করছে। আমি সামনে তাকিয়ে দেখেই তো হাঁটু কাঁপা শুরু হয়ে গেল। আবির, রাফি, বদমাইশরা কোথায় পালাচ্ছিস? এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। আমি জানতাম বদমাইশের এখানে পাওয়া যাবে। শিশিরকে রান্না নাই হচ্ছে, মদ টদ নেই তো? আঙ্কেল, আমরা ফুটবল খেলা জিতেছি, পুরস্কার হিসেবে রাজহাঁস পেলাম, তাই রান্না করছি। ও, তোরা এমন করে হয় কাঁপছিস কেন? ফারিয়াকে দেখ, তুই এখানে কি করে? এই বদমাইশটাকে খুঁজতে এলাম, অফিস না গিয়ে ঘোরাঘুরি করে বেড়ায়। তুই কিন্তু আমার বিয়ে, আমার কথা মতো চলবে। আমি যা বলবো ফারিয়া তাই করবে। আমি ওকে রেখেছি, তুই না। বাড়িতে ফেরার সময় আমার জন্য মাংস নিয়ে আসিস। ফারিয়া চলো। আপনি যান, আমি আসছি। আব্বু রুম থেকে বের হয়ে গেল। ফারিয়া এসে আমাদের 3জনকে ঠাস ঠাস করে চড় মারলো। আমি তোদের 3জনকে না দেখে নেব, বাকি 2জনকে নিয়ে আসার ব্যবস্থা করছি। ফারিয়া চলে গেল। আমাকেও বাঁচা। আমি নিজেই তো বাঁচতে পারছি না, আবার তোদের। ভাইয়া, আপুটা কে ছিল? ভাইয়ারা বিয়ে বললো না, তবে তুই করে বলছে কেন বুঝলাম না। এভাবে বলিস না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। রান্না শেষ করে খাওয়া দাওয়া সেরে আব্বুর জন্য মাংস নিয়ে বাইরে এলাম। মাংস নিয়ে আসিস? আমি রুমে এসে ফোন টিপতে টিপতে অনেক রাত করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আজ শুক্রবার, ছুটির দিন। দুপুরে গোসল করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। পাইয়া, আপু তোকে কেমনি প্যারা দিত? আমাকে প্যারা দেবে কেন? সে তো আমাকে ভয় পায়। সেই তো দেখছি, আপুকে দেখলে ভয়ে তোর পায়ের হাঁটু কাঁপে। দিন দিন বেয়াদব হচ্ছে। চুপ করে বসে খেয়ে ঘুমা গিয়ে। আমি খেয়ে রুমে এসে ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেস্ট হাউসের সামনে এসে দেখি তালা খোলা। আমি মনে মনে বললাম, কে আবার আসলো দেখি তো। আমি দরজা দিয়ে ভিতরে ঢুকতেই, এই আপনি কে? এভাবে চোরের মতো বাড়ির ভিতরে ঢুকলেন যে? হে মানে চুরি করতে ঢুকেছেন? চুপ, তুমি কে শুনি? আমি মারিয়া, আমি এই বাড়ির বিয়ের ছোট বোন। আজকে থেকে আমরা এখানে থাকবো। আপনি কে শুনি? যেমন বড় বোন তেমন ছোট বোন। আমি এই বাড়ির ছেলে, তোমার আপুর স্যার। ইমা, আপনি তাই বলুন, আমি আপুকে ডেকে দিব। না না, তার দরকার নেই। তখনই হঠাৎ ফারিয়ার আগমন হলো। ফারিয়া ঘর গোছাতে ব্যস্ত। তুই এখানে কি করছিস? আমার বাড়ি আমি কি করছি মানে? তুই এখানে কেন? এখানে আজ থেকে আমরা থাকবো। আঙ্কেল আমাদেরকে এখানে দরকারের জন্য বলেছে। ও আচ্ছা, আমি চলে আসতে যাব তখন। কোথায় যাচ্ছিস? ক্লাবে যাচ্ছি। আমি আর কিছু না বলে সোজা ক্লাবে চলে এলাম। তোকে এমন লাগছে কেন? আমি মনে হয় সত্যি সত্যি মারা যাবো রে। সবাই আমার উপরে চক্রান্ত চালাচ্ছে। দুর্বল, কি হয়েছে সেটা আগে বল। কি আর হবে, আব্বু ফারিয়াকে গেস্ট হাউসে থাকতে বলেছে। আমাকে মারার প্ল্যান করছে। কি? তাহলে আমরা তোর বাড়িতে কখনোই যাব না। গতকাল কি থাপ্পড়টাই না মারলো আমাকে। তোকে একা মারছে নাকি আমাদের মারিনি? এখনো ব্যথা করছে। থাম তোরা। তামিম, যা গিয়ে সিগারেট নিয়ে আয়। এই টেনশনে সিগারেট না খেলে টেনশন কমবে না। আচ্ছা ভাইয়া। আমি টাকা দিলাম। তামিম সিগারেট আনতে চলে গেল। তুই সিগারেট খাওয়া যদি ফারিয়া জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? কি আর হবে, মেরে নাক ফাটিয়ে দেবে। এখনই সব কথা বাদ দিয়ে বলতো, তোরা বিয়ে করছিস কবে? অনেকদিন হলো বিয়ে খায়নি। এখন বিয়ে কে করবে? আমরা এখনো কয়েক বছর পরে বিয়ে করব। শালা, বুড়ো বয়সে গিয়ে তোরা বিয়ে করবি? পড়াশোনা শেষ হয়ে গেছে 1 বছর হলো। আচ্ছা, তোরা তোদের আব্বুর অফিসে যাস না কেন? সবে তো 1 বছর হলো পড়াশোনা শেষ করলাম। এর মধ্যে যদি স্বাধীনতা শেষ করে দিই তাহলে চলবে? ভাইয়া, আপনার সিগারেট।
আমি সিগারেট নিয়ে আগুন ধরে টানতে শুরু করলাম। চা বলে আসছিস তোমাদের জন্য? আমাদের ক্লাবের সাথে অন্য একটা ক্লাবের ফুটবল খেলা আছে কয়েকদিন পর। ঠিক আছে, আমাদের একটা টুর্নামেন্ট ছাড়তে হবে, ক্লাবের জন্য কিছু কেনাকাটা করা যাবে এই টাকা দিয়ে। ঠিক আছে, আমি কি টুর্নামেন্টের ঘোষণা করে দেব? ভাইয়া, বড় ধরনের পুরস্কার দিতে হবে। সে দেওয়া যাবে, আমরা তো আছে, কোনো সমস্যা হবে না। আমি হয়তো না থাকতে পারি, তবে আমি সবসময় খোঁজ খবর রাখবো। কিছুক্ষণ পর চা দিয়ে গেল। আমরা সবাই চা খাচ্ছি আর কথা বলছি। রাতে আমি বাড়িতে ফিরে এলাম। গেট দিয়ে ঢুকতেই ফারিয়া দাঁড় করালো। এখন বাড়িতে আসা ইচ্ছে শুনি? তোর গায়ে থেকে কিসের গন্ধ আসছে? হ্যাঁ, খেলা নিয়ে কথা হচ্ছিল, তাই দেরি হয়ে গেল। আমার গায়ে থেকে কিসের গন্ধ আসবে? কই দেখি তোর শার্ট থেকে কিসের গন্ধ আসছে? ও, এটা তো সিগারেটের গন্ধ। যেখানে বাঘিনীর ভয় সেখানেই রাত হয়। আমি কিন্তু এসব খাই না, ওরা খাচ্ছিল, আমি পাশে বসেছিলাম। না, তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ কর বলছি। না, আমি হা করব না। তার মানে তুই সিগারেট খাইছিস? মাসিস কেন? আমার বুঝি ব্যথা লাগে না? আমাকে এত প্যারা দিস কেন? আমার ভালো লাগে তাই। আমি এখন গিয়ে আন্টিকে বলবো তুই সিগারেট খাস, তারপরে বুঝবি কথা। পায়ে ধরি, বলিস না প্লিজ। আমার আজ খাওয়া বন্ধ করিস না। আজকের মতো মাফ করে দিলাম, পরে যদি দেখেছি না তাহলে মনে করবি তুই শেষ। আমি বাড়ির ভিতরে চলে এলাম। মনে হচ্ছে আমি ওর চাকরি করি, সে না। খেয়ে আমাকে উদ্ধার করে যা, খাবার নিয়ে কখন থেকে বসে আছি। খেতে দাও। আম্মু খাবার পেরে দিল, আমি খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে এলাম। কি স্যার, কেমন আছেন? ভালো, তোমার কি অবস্থা? স্যার, আজ দুপুরের লাঞ্চ কিন্তু আমার সাথে করতে হবে। ঠিক আছে। না, তোমার স্যারের লাঞ্চ করার সময় নেই, যাও তোমার কাজ করো গিয়ে। জি ম্যাম। আমি তো রেগে মেগে রুমে এসে চুপ করে বসলাম। এই, তুই আমার রুমে কি করছিস? স্যার আমাকে এই রুমের ভিতরেই কাজ করতে দিয়েছে। না, আর ভালো লাগে না, মনে হচ্ছে পালিয়ে যাই। পালিয়ে যাবি কোথায়? আমি তো তোর পিছেই আছি, আমি তোকে দেখে রাখবো সবসময়। চুপ করে তোর কাজ কর আর আমাকে কাজ করতে দে। আমি আমার মতো করে কাজ করলাম। ফারিয়া ভয়ে কোনো মেয়ে আমার রুমে ফাইল নিয়ে আসতে পারছে না। স্যার, আসতে পারি? কি সমস্যা বলো? আমার ফাইলটা একটু চেক করে দেখে নেন না। ঠিক আছে, দাও। আমি চেক করলাম ভালো করে, কিন্তু কোনো সমস্যা নেই। তোমার ফাইলে কোনো সমস্যা নেই। আমি তো জানি, আমি তো আপনার সাথে দেখা করতে এলাম। 2 দিন আপনার সাথে দেখা হয়নি। দেখা হয়ে কি তোমরা কি করতে অফিসে আসো? ইয়ে ম্যাম। যাও তোমার কাজ করো গিয়ে। তিন্নি চলে গেল। হারামজাদা, দিন দিন তোর চরিত্র সম্পর্কে জানতে পারছি। কি জানতে পেরেছ? আমার চরিত্র নষ্ট হবে কেন? আমি কি খারাপ নাকি? সে আমি খোঁজ খবর নিয়ে দেখবো, তারপরে বোঝাবো আমি কি জিনিস। থাক, আর জিনিস দেখাতে হবে না, এমনিতেই ভয় পাচ্ছি না। দুপুরে লাঞ্চ করতে এলাম ক্যান্টিনে। বাইরের খাবার খাওয়া যাবে না, আন্টি খাবার পাঠিয়ে দিয়েছে। আমি আর ফারিয়া খেতে শুরু করলাম। বাহ, আন্টি অনেক ভালো খাবার রান্না করতে পারে। আর এইগুলো আমি খাবো আর তুই অন্য খাবার খাবি? আমি পারবো না, তুই অন্য খাবার খেতে পারিস। না না, তা হবে না। আমি কিন্তু আন্টিকে বলে দেবো তুই সিগারেট খাস। ও, আমাকে তুই হুমকি দিচ্ছিস? আমি তোর হুমকিতে ভয় পাই না। ওকে, আমি আন্টিকে ফোন করলাম। ফারিয়া ফোন বের করে কল দিতে যাবে, তখনই থাক, তুই খা, আমি অন্য খাবার খাচ্ছি। ভালো ছিল। ফারিয়া খেতে শুরু করলো। খাওয়া দাওয়া সেরে আমি রুমে এসে কাজ করতে শুরু করলাম। অফিস শেষ করে বাড়িতে ফিরছি। কি হলো, তুই এমন করছিস কেন? আমার এখন ফুচকা খেতে ইচ্ছে করছে, চল আমরা দুইজনে 1 প্লেট ফুচকা খাই। দূর হব্বা, আমি 1 প্লেটে ফুচকা খেতে যাব কেন? জানা তোর বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খা গিয়ে। আমার বয়ফ্রেন্ড নেই, চল না। বয়ফ্রেন্ড থাকবে কি করে? তুই যা জিনিস, সে তো ভয়েই মারা যাবে। কি আমি মাল? তুই আমাকে মাল বলছিস? কখন তোকে মাল বললাম শুনি? আমি তো বলছি জিনিস। মাল আর জিনিস একই অর্থ বহন করে। আমি আন্টিকে বলে দেবো তুই আমাকে মাল বলেছিস। তুই মাল একটা হয়েছিস। ভাবছি এমন একটা মালের নাকি বয়ফ্রেন্ড নেই। কি কোথায় আমার না হয় বয়ফ্রেন্ড নাই, তোর গার্লফ্রেন্ড নেই কেন? আমার গার্লফ্রেন্ড পছন্দ না। যদি তোর মতো আমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি তো মারাই যাব। সেই ভয়ে প্রেম করিনি। আমি তোকে না গলা টিপে মেরে ফেলবো। ভাই সামনে গাড়ি রাখবেন। কিছুক্ষণ পর গাড়ি রাখলো। গাড়ি থেকে আমি আর ফারিয়া নেমে ফুচকা দোকানে এসে অর্ডার দিলাম। ড্রাইভারকে বলেছি বাড়ি চলে যেতে। আমি বাড়িতে যাব কি করে? তোর ঘাড়ে চেপে যাব? দুইজন এক রিকশায় উঠে পাশাপাশি বসে যাব। ছি 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 ছি, আমি তোর সাথে রিকশা করে বাড়িতে যেতে পারবো না। চুপচাপ করে ফুচকা খেতে শুরু করলো।
আমি আমার মতো করে ফুচকা খেতে শুরু করলাম। তাড়াতাড়ি খেয়ে নে, আমার বাড়িতে যেতে হবে। ফুচকা খাওয়া শেষ করে বিল পরিশোধ করে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বায়ের গান বন্ধ কর, তোর বরকে নিয়ে গান গাইতে পারিস, আমাকে নিয়ে না। তোর জন্য কি আমি একটু গানও গাইতে পারবো না? না, আমার এসব গান একদম পছন্দ না। বাড়ি এসে গেছে, মামা সামনে রাখেন। আর একটু যদি রাস্তা বড় হতো তাহলে অনেক ভালো লাগতো। রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে ক্লাবে এলাম। কি রে, আজ তোর আসতে এত দেরি হলো কেন? পাড়ের পেড়া তো সহ্য করে আসবো, অর্ধেক রাস্তা এসে ফুচকা খাবো বলে বায়না করলো। তারপর কি করলো, ড্রাইভারকে গাড়ি নিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। টাকার বলতে হবে না, বুঝতে পারছি। তামিম আর শিশির কোথায়? ওদের পরীক্ষা আছে আগামীকাল, তার জন্য আসি নাই। ও, তুই বিয়ে কবে করছিস? বিয়ে কবে করছি মানে? তুই কি পাগল হলি? আমি এখন বিয়েটি কিছুই করব না, তোরা বিয়ে কর, তারপর আমি ভেবেচিন্তে দেখবো। আমি তো ভাবছি তাড়াতাড়ি বিয়ে করব। খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে খাওয়া হচ্ছে। আমরা তিনজন আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। ক্লাব থেকে বের হয়ে বাড়ি চলে এলাম। এসে দেখি দরজা লক করে রেখেছে। আমি আম্মুকে ফোন করলাম, কিন্তু ফোন ধরলো না। এখন আমি যাব কোথায়? এদিকে আমার খুব ক্ষুধা লেগেছে। গেস্ট হাউসের চাবি আছে। আমি গেস্ট হাউস খুলে পারিয়ার রুমে এলাম। তুই এখানে কি করছিস? আমি কি করছি মানে? তুই আম্মুকে বলে বাড়িতে তালা ঝুলে দিয়েছিস কেন? আমি এখন কোথায় ঘুমাবো? এত রাত করে বাড়িতে আসলে তো এমনই হবে। আমি বলছি রাতে দেরি করে আসলে বাড়িতে যেন না ঢুকতে দেয়। আমি তোর স্যার, তুই আমার বাড়িতে ঢোকা বন্ধ করেছিস কোন সাহসে? আমার কোনো সাহস নেই, আমি আমার ডিউটি পালন করছি। আমার এখন ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয়। ওকে, নিয়ে আসছি, খেয়ে চলে যাবি। ফারিয়া আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি খেয়ে ফারিয়ার বেডে শুয়ে পড়লাম। এমন করে দেখছিস কেন? তুই আমার বেডে শুয়ে পড়েছিস কেন? বেরো যা বলছি। তুই তো আমার বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিস। আমি এখন এখানে ঘুমাবো, আমাকে বিরক্ত করবি না। আমি চুপচাপ শুয়ে পড়লাম। আমি এখন কোথায় ঘুমাবো? তোর ভালো লাগে না। ফারিয়া চিল্লাচিল্লি করে মারিয়ার রুমে গিয়ে শুয়ে পড়লাম। যাক বাবা, বাঁচা গেল। আমি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফারিয়া আমাকে ডাকতে শুরু করলো। সাগর, ঘুম থেকে উঠে পড়, তোর অফিসের সময় হয়ে এসেছে। আমি ঘুমিয়ে করে ফারিয়ার হাত ধরে টেনে আমার বুকে নিয়ে এলাম। বাবু, তুমি এমন করছো কেন? তানিশা, এরকম করছো কেন? একটা কিস দাও তো। ছাড় কুত্তা, ছাড়। তানিশা, তোর গলার আওয়াজ ফারিয়ার মতো লাগছে কেন? আমি ঘুমের করে ফারিয়াকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলাম। ঠাস ঠাস, আমার ঘুম ভেঙে গেল। আমাকে থাপ্পড় মারলি কেন? তুই আমার রুমে এত সকালে কি করছিস? তুই আমাকে তানিশা ভাবে জড়িয়ে ধরে কিস করেছিস। কুত্তা, সত্যি করে বল, তানিশার সাথে তোর কিসের সম্পর্ক? আমার সাথে কোনো সম্পর্ক নেই। আমি স্বপ্ন দেখছিলাম তানিশাকে কিস করছি। তুই এখন আমার রুম থেকে বেরিয়ে বাড়িতে যা। আমি বেড থেকে উঠে হাঁটতে হাঁটতে বাইরে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে অফিসে এসে কাজ করতে শুরু করলাম। ফারিয়া, ম্যানেজারকে আমার রুমে আসতে বলো। ওকে, আমি এখনই আসতে বলছি। কিছুক্ষণ পর ম্যানেজার এলো। স্যার, আমাকে কি জন্য ডেকেছেন? আমাদের প্রজেক্টের কাজ কতদূর পর্যন্ত হয়েছে? আমাদের তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। জি স্যার, আমাদের কাজ আগামীকালের মধ্যে হয়ে যাবে। আপনি তাহলে আগামীকালই একটা মিটিং এর ব্যবস্থা করেন। ওকে স্যার, আমি তাহলে আসি স্যার। আমি আমার কাজে মনোযোগ দিলাম। ফারিয়া, আমি কি করছি সেটা ফোনে নোট করে রাখছেন। বাবু, আমি কি তানিশাকে ডেকে দেব? তানিশা এসে তোমাকে কিস করবে, তাকে নিয়ে স্বপ্ন দেখবে। না থাক, তানিশাকে ডাকতে হবে না, আমার ভুল হয়ে গেছে। আমাকে এখন কাজ করতে দে। কুত্তা, ডাকবো না কেন? হ্যাঁ, তাকে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখিস, তাতে কোনো দোষ নেই। দেখ, এখন কোনো ফাজলামি না, আমাকে আমার মতো করে কাজ করতে দে। তুই তোর মতো করে কাজ কর গিয়ে। ওকে। আমি কাজ করতে শুরু করলাম। দুপুরে লাঞ্চ করে আমি আর ফারিয়া একটা প্রজেক্টের কাজ করতে এলাম। করিম ভাই, কাজ কত দূর পর্যন্ত শেষ হয়েছে? আমাদের তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। করিম ভাই, ছোট স্যার, আমাদের কাজ প্রায় শেষ হওয়ার দিকে চলে এসেছে। ও আচ্ছা, কাজ শেষ করে আমাকে ফোন দিবেন, আমি বলে দেব পরবর্তীতে কি কাজ করতে হবে। ওকে ম্যাম। আমি এখন আসি। ফারিয়া, চলো। আপনি এখন অফিসে যাবেন নাকি বাড়িতে? অফিস তো ছুটির সময় হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাব। আমি আর ফারিয়া গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। আমি শপিং করতে যাব, আমার জামা কাপড় কিনতে হবে। কদিন ধরে একই জামা কাপড় পরে অফিসে যাচ্ছি। কি শপিং? আমি তোর সাথে শপিং করতে যাব? তুই পাগল হয়ে গেলি? আমি কোনো মেয়ের সাথে শপিং মলে যেতে পারবো না। চুপ, তুই আমার সাথে যাবি সেটাই জানি। ভাই, গাড়ি ঘুরিয়ে শপিং মলের দিকে নেন। আজ আমার আর
বাড়িতে যাওয়া হবে না, বিকেলে যাচ্ছি শপিং মলে, কিন্তু ফিরবো রাত 10টায়। আমি একা নয়, আম্মু, আন্টি, নিশি আর মারিয়া শপিং মলে আমাদের জন্য অপেক্ষা করছে। আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও, আমাকে এর চেয়ে 2টা থাপ্পড় মেরে দে। চুপ, একটা কথা হবে না। কিছুক্ষণের মধ্যেই শপিং মলে চলে এলাম। দুজন শপিং মলের ভেতরে এসে আম্মুকে খুঁজে বের করলাম। তোরা চলে এসেছিস? ফারিয়া, তুমি কি নিবে তা পছন্দ করো। ওকে আন্টি। আমি চুপচাপ চেয়ারে বসে দেখছি কে কি করছে। আজ আমার মনে হয় বাড়িতে যাওয়া হবে না। স্যার, আপনার জন্য কি কফি বা অন্য কিছু বলবো? আপনাদের আশা আমাদের কাস্টমার মনে হয় আপনাকে প্যারা দিচ্ছে। আমার জন্য ঠান্ডা কিছু নিয়ে আসেন, এমনিতে আমার মাথা গরম হয়ে আছে, ঠান্ডা খেলে আমার মাথা কিছুটা ঠান্ডা থাকবে। ওকে স্যার। কিছুক্ষণ পর একজন আমাকে ঠান্ডা কফি দিয়ে গেল। আমি খেতে খেতে সবার পছন্দ করা দেখছি। হঠাৎ ফোন বেজে উঠলো। আমি ফোন বের করে দেখি আবির। বল। কোথায় তুই? এখনো ক্লাবে আসিস নাই কেন? প্যারায় আছি রে ভাই। আম্মু, আন্টি, ফারিয়া, নিশা আর মারিয়াকে নিয়ে শপিং মলে এসেছি। আজ তাহলে তোর বাড়িতে আসতেই হবে না। আমাকে এখন কে বাঁচাবে কে জানে। এখন আমি ফোন রাখছি। আমি কফি শেষ করলাম, অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, কিন্তু শপিং শেষই হলো না। স্যার, ম্যামদেরকে নিয়ে চলে যান না, আমরা বাড়িতে যাব। আমাদের সব বন্ধ করার সময় হয়ে গেছে। আমি কি বলবো বলেন? আমার কথা শুনলে তো ভালোই হয়, কিন্তু আমার কোনো কথাই শুনতে চায় না। আর একটু অপেক্ষা করেন, শপিং শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর শপিং শেষ হলো। ম্যানেজার, দেখেন আমাদের কত বিল হয়েছে। ম্যাম, আপনাদের প্রায় 1 লাখ টাকার বিল হয়েছে। ওকে সাগর, তোর কার্ড থেকে টাকা দিয়ে দে। আমি কেন দেব? তোমার তো কার্ড আছে, তুমি দাও, আমি পারবো না। আমি কার্ড আনতে ভুলে গেছি। আমি রেগে মেগে বিল পরিশোধ করে গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর বাড়িতে চলে এলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তোর অফিসের কাজ কেমন চলছে? ভালো খারাপ দুইটাই। এমন একটা মেয়ে থাকলে কাজ কি হয়। শোন, আগামীকাল সকালে কক্সবাজারে যাবি, আমাদের ওখানে কিছু ডিল আছে। আগামীকাল আমি একটা মিটিং রেখেছি, আমি কি করে যাব? মিটিং এর বিষয় আমি দেখব। তুই সকালে গুছিয়ে রেডি হয়ে থাকবি আর ব্যাগ গুছিয়ে রাখিস, কয়েকদিন ওখানে থাকতে হবে। আচ্ছা। আমি খাওয়া দাওয়া সেরে নাচতে নাচতে রুমে এসে আবির, রাফি, তামিম আর শিশিরকে গ্রুপ ভিডিও কল দিলাম। কি রে, এত রাতে ফোন দিলি কেন? চল সবাই কক্সবাজার থেকে ঘুরে আসি। আমার কক্সবাজার যেতে হবে কয়েকদিনের জন্য। ফারিয়া থেকে কয়েকদিন মুক্তি পেলাম। কি বলিস? কক্সবাজার? তাহলে তো অনেক ভালো হয়। ঠিক আছে, আমি তো এখনই গোছানো শুরু করে দিয়েছি। আমরা কিন্তু প্লেনে করে যাব। আমার তো টিকিট কাটা আছে, তোরা কি টিকিট কাটা শুরু কর। ভাইয়া, আমাদের কাছে এত টাকা নেই, আমরা যেতে পারবো না। আমরা আছি তো, তোদের এত টেনশন করতে হবে না। তোদের আব্বু আম্মুকে বলিস আমাদের কথা, তাহলে যেতে দিবে। আচ্ছা ভাইয়া। তাহলে সকালে দেখা হচ্ছে। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রেডি হয়ে নিলাম। বাবু, তুমি রেডি তো? চলো, প্লেনের সময় হয়ে গেছে। তুই কোথায় যাবি? আব্বু, ফারিয়া আমার সাথে কেন যাবে? তুই যেখানে যাবি ফারিয়া সেখানে যাবে। তুই জানিস না ফারিয়া তোর বিয়ে, এই কথা মনে নাই নাকি? মনে করেছিলাম কয়েকদিন বেঁচে গেছি ফারিয়ার হাত থেকে, কিন্তু এ দেখি মারার প্ল্যান করছে। চুপ করে যা, সময় হয়ে গেছে। আমি আর কিছু না বলে এয়ারপোর্টে গেলাম। এসে দেখি সবাই বসে আছে। ফারিয়াকে দেখে সবাই ভয়ে কাঁপতে শুরু করলো। তুই এখানে? আমি কক্সবাজার যাচ্ছি, আমাদের অফিসের কিছু ডিল করতে হবে। তোর কোথায় যাচ্ছিস? সবাই কক্সবাজার যাচ্ছি, সাগর ডিল, পাশাপাশি একটু ঘোরাঘুরি করব। চল, সময় হয়ে গেছে। আমরা সবাই প্লেনে এসে বসলাম। একটু পরে প্লেন উঠতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা পরে প্লেন ল্যান্ড করলো কক্সবাজারে। আমরা সবাই এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের অফিসের গেস্ট হাউসে এলাম। স্যার, আপনাদের রুম সব পরিষ্কার করা আছে? আচ্ছা চাচা, আপনি আমাদের জন্য কিছু নাস্তা পাঠিয়ে দিন। ভাইয়া, আমাদের রুম দেখিয়ে দেন, আমরা কোথায় থাকবো? তোমাদের যে রুম পছন্দ হয় সেই রুমে দুজন একসাথে থাকবে। রাতে ভুলেও বাইরে বের হবে না, এখানে অনেক ভূত থাকে। কি ভূত? তাহলে আমরা একসাথে থাকবো, আমাদের খুব ভূতের ভয়। আমি ফারিয়াকে রুম দেখিয়ে দিয়ে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তামিম আর শিশির জানে এখানে কোনো ভূত নেই, ফারিয়াকে ভয় দেখানোর জন্য বলেছি। তারপর রুম থেকে বের হয়ে নাস্তা করতে বসলাম। তার দরকার নেই, এই নাস্তা দিয়ে আমাদের হয়ে যাবে। নাস্তা শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে লাঞ্চ করে নিলাম। বিকেলের দিকে
আমরা সবাই সমুদ্র সৈকতে বেড়াতে এলাম। ওয়াও কি সুন্দর। ভাইয়া আমি প্রথমবার কক্সবাজার এলাম। আমি কি এর আগে আসছি? ভাইয়া আমরা এখানে যে গাড়িগুলো আছে সেগুলো আমরা চালাবো। ওকে, আমরা অনেকে ঘোরাঘুরি করে বাড়িতে চলে এলাম। রাতে খাওয়া দাওয়া সেরে আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কে যেন আমার রুমের দরজা ধাক্কা দিচ্ছে। আমি দরজা খুলে দেখি তুই এখানে কি করছিস? আমার খুব ভয় করছে, আমি ভূতকে খুব ভয় করি। আমার এখানে কি শুনি? আমি তোর রুমে থাকবো, সরে যা, আমি রুমে যাব। পাগল হয়ে গেছিস নাকি? আমি আর তুই একসাথে এক রুমে থাকবো? আমি পারবো না। দরকার হলে ঘুমাবি। পারে আমাকে ঠেলে দিয়ে আমার বেডে গিয়ে শুয়ে পড়লো। কুত্তা, আমি কোথায় ঘুমাবো? তুই আমার পাশে ঘুমাবি, আমার কিন্তু অনেক ভয় করছে। আমি সোফায় গিয়ে ঘুমাই, তোর সাথে ঘুমানো যাবে না। না না, আমার খুব ভয় করছে। আমি ফারিয়ার পাশে শুয়ে পড়লাম। তখন হঠাৎ বাইরে কুকুর ডাকতে শুরু করলো। ফারিয়া ভয়ে আমাকে জড়িয়ে ধরলো। এই কুত্তা, আমাকে ছাড় বলছি। আমি তোর বর না যে আমাকে জড়িয়ে ধরবি। আমাকে কেন জড়িয়ে ধরেছিস? হ্যাঁ, আমি জানি মাঝরাতে কুকুর ডাকলে ভূত আসে। কুকুর ভূত দেখলে এরকম ডাকতে থাকে। চুপ, আমাকে ছেড়ে দে আর চুপচাপ ঘুমিয়ে পড়। আমি মাঝখানে কোলবালিশ রেখে দিলাম, তুই এইদিকে আসবি না। ওকে। আমি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। শেষ রাতের দিকে ফারিয়া কোলবালিশ সরিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সকালে ঘুম ভেঙে গেল, আমি উঠে যাব কিন্তু উঠতে পারছি না। আমি দেখলাম ফারিয়া আমাকে জড়িয়ে ধরে আরামসে ঘুমাচ্ছে। কুত্তা, আমি বলেছি যেন আমাকে জড়িয়ে ধরবি না। আমি রেগে গিয়ে দিলাম একটা লাথি। ওরে মা, এই কুত্তা তুই আমাকে লাথি মারলি কেন শুনি? তোকে না বলেছি আমাকে জড়িয়ে ধরবি না, তবুও তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিস। তাই বলে আমাকে লাথি মারবি? কি ব্যথা লেগেছে। চুপ কর। আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি ফারিয়া আমার রুমে নেই। আমি রেডি হয়ে বাইরে এসে নাস্তা করতে বসলাম। আমার খুব পছন্দের খাবার। চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের আজ অফিসের ডিল আছে। ঠিক আছে। আমি নাস্তা শেষ করে রেডি হয়ে আমের ফারিয়া অফিসে এলাম। স্যার, মিটিং রুমে এদিকে আমাদের সব কিছু ব্যবস্থা আছে। আচ্ছা চলুন। আমের ফারিয়া মিটিং রুমে এসে বসলাম। স্যার, আমাদের অফিসের সাথে আপনাদের 20 কোটি টাকার একটা ডিল আছে। আপনি আমাদের পেপার দেখান। স্যার, এই নিন আমাদের পেপার। আমি পেপারগুলো ভালো করে দেখতে লাগলাম। আপনাদের অফিসের এমডি আসেনি কেন? স্যার, একটা কাজে আটকে আছে, তিনি সাইন করে আমার কাছে পেপারগুলো পাঠিয়ে দিয়েছে। এখন স্যার পেপারে সাইন করে দিলেই হবে। পেপার সবগুলো ঠিক আছে। আপনাদের অফিসের সাথে আমাদের অফিসে ডিল করছি। আমি সাইন করে দিলাম। ফারিয়া, তুই এখানে সাইন করে দে। তারপর ম্যানেজার আপনি সাইন করবেন। ওকে। ফারিয়া সাইন করে দিল। তারপর ম্যানেজার সাইন করলো। স্যার, তাহলে এখন আমরা আসি। না, আপনারা এখন কোথাও যাবেন না। আপনার জন্য আমি লাঞ্চের ব্যবস্থা করে রেখেছি। ধন্যবাদ স্যার। ম্যানেজার, আপনি ওনাদের নিয়ে রেস্টুরেন্টে নিয়ে চলে যান। আপনি ওনাদের সাথে লাঞ্চ করবেন। আমি বাকি ডিল শেষ করে আপনাদের সাথে যোগ দেব। তারপর আমি আর ফারিয়া আর দুইটা ডিল শেষ করে রেস্টুরেন্টে এলাম। স্যার, সবার লাঞ্চের সময় হয়ে গেছে। আপনি ঠিক সময় চলে এসেছেন। আপনাদের লাঞ্চের সব ব্যবস্থা শেষ? জি ম্যাম। আচ্ছা চলেন। আমরা এসে একটা টেবিলে এসে বসলাম। তারপর সবাই লাঞ্চ করতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এলাম। ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে কফি নিয়ে ছাদে এলাম। ছাদ থেকে সমুদ্র সৈকত ভালো করে দেখা যায়। আপু, আপনি ভূতকে ভয় পান? ভূত আর আমি? মোটেও না, আমি ভূতকে কখনোই ভয় পাই না। কি? চুপ, তুই জানিস না আমি ভূতকে ভয় পাই না। এখন ভূতের বিষয়ে বাদ দাও। তুই আমাদের এত প্যারা দিস কেন? বিয়ে তো করতে পারিস। আমি তোদের বন্ধু, তাই একটু প্যারা দিই। আমি এখন বিয়ে করব না। তোকে কোনো ছেলে পছন্দ করলে সে নির্ঘাত মারা যাবে। একটা লাথি মারবো, নিচে গিয়ে পড়বি। আমি এখন বিয়ে করলে হবে? আম্মু আর ছোট বোনকে কে দেখবে? সরি, আমাদের মনে ছিল না। আব্বু মারা যাওয়ার পরে আমি আম্মু আর আমার ছোট বোনকে দেখে রেখেছি। তাদের সবকিছুর খরচ আমাকে বহন করতে হয়। ওহ আচ্ছা, দেখ আমরা সবাই ঘুরতে এসেছি। এর মধ্যে কেউ মন খারাপ করে রাখলে আমাদের কারোই ভালো লাগবে না। দেখ দেখ, সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। সমুদ্রের পানিতে ডুবে যাওয়া সূর্যকে খুবই ভালো লাগে। সবারই ভালো লাগে। আমরা কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে রেডি হয়ে গাড়ি নিয়ে সমুদ্রের তীরে মাছ ভাজা খেতে এলাম। ভাইয়া, বাহ, এ তো খুব ভালো খেতে। টাটকা মাছের টাটকা মাছ ভাজা।
তোরা কি কি খাবি বল? এখানে কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ ভাজা আছে। মামা, আমাদের সবাইকে এক এক করে সব রকমের মাছ ভাজা দেন। আমি এত কিছু খেতে পারবো না, যদি খাই তাহলে বাড়িতে গিয়ে কিছুই খেতে পারবো না। ভালো করেছিস। আমরা সবাই খাওয়া দাওয়া সেরে রাতে ঘোরাঘুরি করে বাড়িতে চলে এলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দরজা ধাক্কা দিচ্ছে কে যেন। আমি দরজা খুলে দেখি ফারিয়া। আজ আবার কি হলো? আমি তোর কাছে ঘুমাবো, আমার ভূতের ভয় করছে। ভূত যদি আমাকে ঘাড় মটকে দেয় তাহলে কি হবে? তুই যে বললি ভূতকে ভয় পাস না, তাহলে আমার কাছে ঘুমাতে আসিস কেন? আরে বুঝতে পারিস নাই, আমি সবার সামনে সাহস দেখাচ্ছিলাম। সর সর, আমার ঘুম আসছে। ফারিয়া আজকে আমার বেডে শুয়ে পড়লাম। আমি ফারিয়ার পাশে শুয়ে পড়লাম। আমি ফোন নিয়ে গোতাগতি করছি। হঠাৎ ফারিয়া ঘুমের করে আমাকে লাথি মারলো। ফারিয়া একবার এদিকে যাচ্ছে, আরেকবার ওদিকে। না, এই কুত্তাটাকে নিয়ে আর পারা যায় না। যে বিয়ে করবে তার রাতের ঘুম হারাম হয়ে যাবে। হঠাৎ আবু ফোন দিল। আমি ফোন ধরলাম। সব কয়টা ডিল শেষ হয়ে গেছে। তাহলে আগামীকাল বাড়িতে চলে আয়। ফারিয়া কি করছে? ফারিয়া ঘুমাচ্ছে। আমরা আরো কয়েকদিন থাকবো, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি ফোন রাখলাম। ওকে। ফোন কেটে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ফারিয়া ঘুমের করে আমাকে লাথি মেরে মেঝেতে ফেলে দিল। এই জন্য আমি আমার পাশে কাউকে ঘুমাতে দিই না। কোথাটা লাথি মেরে আমার কোমরটাই ভেঙে দিল রে। আমি নিচ থেকে উঠে আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যাব, কিন্তু গতকালের মতো ফারিয়া আমার বুকের উপর ঘুমাচ্ছে। আমি ফারিয়াকে সরিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এসে দেখি এখনো ফারিয়া ঘুমাচ্ছে। আমি ফারিয়াকে ডাকতে শুরু করলাম, কিন্তু ফারিয়া আমাকে টেনে তার বুকে চেপে ধরলাম। ঘুমের ঘরে বলছে, কাছে আসো বাবু, চল আমরা একটা খেলা খেলি। এইসব কি বলছিস হারামজাদি? ছাড় বলছি, ছাড়। কোনো ছাড়াছাড়ি নেই, দেখবো তোমার কত দম আছে। ফারিয়াকে টাচ করে একটা থাপ্পড় মারলাম। ফারিয়া জেগে উঠলো। এই কুত্তা, তুই আমাকে কি করছিস? মানে ওঠ বলছি। কুত্তা, তুই আমাকে হাত দিয়ে রেখেছিস কেন? হ্যাঁ, আমার ওড়না কোথায়? ফারিয়া আমাকে ঠেলে ফেলে দিয়ে তাড়াতাড়ি ওড়না নিল। তুই আমার সাথে কি করছিস আগে বল সেটা। আমি তোর সাথে কি করব শুনি? কুত্তা, তুই আমাকে টেনে তোর বুকের উপরে নিয়ে এসেছিস, আর ঘুমে ঘরে কি সব আবল তাবল বকছিলি? সত্যি বলছিস তো? আমার সাথে কিছু করিসনি তো? সত্যি বলছি, আমি তোর সাথে খারাপ কিছু করিনি। এখন তুই তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, কেউ দেখে ফেলে মহা বিপদে পড়ব। আচ্ছা। ফারিয়া রুমে চলে গেল। আমি পড়লাম মহা চিন্তায়। এ মেয়ে যদি আবার অনেক কিছু ভেবে বসে তাহলে অনেক সমস্যা। আমি কিছুদিন পর নাস্তা করতে এলাম। তোকে এমন লাগছে কেন? কই, আমি তো ঠিক আছি। রাতে একটু ভালো ঘুম হয়নি, তাই এমন লাগছে। রাতে কি করেছিলি? স্বপ্নে দেখলাম একটা কুত্তা আমার পাশে ঘুমাচ্ছে। হঠাৎ মাঝরাতে আমাকে লাথি মেরে মেঝেতে ফেলে দিল। সে থেকে ঘুম হয়নি। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখে চাপের মতো পড়ছে। তোর কথা শুনে আমরা অনেক মজা পাইলাম। আচ্ছা, আমরা সবাই নাস্তা শেষ করে আমি রুমে এসে বসে আছি, তখন ফারিয়া আমার কাছে এলো। সত্যি করে বল, তুই রাতে ঘুমাস নাই কেন? আমার সাথে কি করেছিস? কুত্তা, তুই যদি আমাকে অবিশ্বাস করিস তাহলে আসিস কেন আমার কাছে ঘুমানোর জন্য? আমি কিছু করিনি, তুই আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিস। তবে তুই সকালে আমার উপরে ছিলি কেন শুনি? আমি ঘুমের ঘরে তোকে কিছু কি বলেছি? তোকে ডাকলাম, না উঠে আমার হাত ধরে টেনে বুকের উপর নিলি। ঘুমের ঘরে আবল তাবল বকছিলি, সেইগুলো না শোনাই ভালো। আমাকে বলতে হবে, আর না হলে না এমন জায়গায় মারবো কাউকে বলতে পারবি না। বলছি। আমি ফারিয়ার কানে কানে পড়লাম। ফারিয়া শুনে লজ্জায় লাল হয়ে গেল। ছি ছি ছি, কি লজ্জা! আমি তোকে এমন কথা বলছি? খেলবি নাকি একবার? বলে আমাকে এমন জায়গায় লাথি মারলো না, আমি ভাবতেই পারিনি। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি নাক টেনে ধরলাম, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করলাম। আমি হাবাতে হাবাতে তোকে আমি কি কষ্ট হচ্ছে? কই দেখি, কোথায় ব্যথা করেছো? কই কই দেখি। কুত্তা, তুই যা এখান থেকে। আমি মরছি আমার জ্বালায়, আমি তোকে ছাড়বো না। তুই আমার বইয়ের সম্পত্তিতে হাত দিয়েছিস। তোর বইয়ের সম্পত্তি না অন্য কারোর সম্পত্তি হয়ে গেছে সেটা বল। তবে কুত্তা, বের হয়ে যা আমার রুম থেকে। ফারিয়া হাসতে হাসতে আমার রুম থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ পর ভালোভাবে নিঃশ্বাস নিতে পারলাম। অন্যদিকে ফারিয়াকে হাসে দেখে আবির জিজ্ঞাসা করলো, তুই এত হাসছিস কেন? খুশিতে হাসছি। তোদেরকে বলবো কেন? বল শুনি। চুপ, কথা হবে না। সব কয়টাকে মেরে নাক ফাটিয়ে দেবো। ফোন দেবো নাকি বাকি দুজনের কাছে? না না, আমি তোর পায়ে পড়ি। তিশাকে ফোন করিস না। তাহলে তোরা চুপ করে থাকবি, না হলে তোদের সব কয়টার খবর আছে। ওকে। ফারিয়া ওর রুমে গিয়ে শুয়ে পড়লো। ফারিয়া তখন তিশার রিমাকে ফোন করলো।
কোথায় তুই বাল? তোকে খুঁজতে আমি আর মীরা তোদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। আমি এখন কক্সবাজারে আসছি, আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি। কুত্তা, আমাদের একবারও বলিস নাই তুই চাকরি পেয়েছিস? আমি আমার স্যারকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হয়, আমার মনে ছিল না আসলে তোদের সাথে বলা হয়নি আমি কাদের সাথে আছি, তাই না? জানিস কার সাথে আছি? কাদের সাথে বল বল। চল তোদেরকে দেখাচ্ছি। ফারিয়া ভিডিও কলে আবির আর রাফিকে দেখালো। তুই ওদেরকে কোথায় পেয়েছিস? কুত্তা, তুই আমাদেরকে একবারও বলিস নাই? আমার বস হচ্ছে আমার এই বদমাইশটা। একে একে খুব মজা দিচ্ছিস আমাদেরকে রেখে। তোরা আসবি কবে? আগামীকাল আমি ঠিকানা দিয়ে দেবো, চলে আসিস। ওকে। ফারিয়া ফোন কেটে দিল। আমরা সবকিছু গুছিয়ে ছাদে ভ্যালিতে ঘুরতে এলাম। সবাই মিলে রেস্টুরেন্টে এলাম। 4টা রুম দিলে ভালো হয়। ঠিক আছে, আমাদের রুমে দিয়ে দেন। আমি থাকবো কোথায়? তুই কি পাগল হয়ে গেলি নাকি? তুই আমার সাথে থাকবি। কি তুই সাগরের সাথে থাকবি? দিব নাকি তিশা আর রিমাকে ফোন? তোর যা ইচ্ছে তাই কর। আমরা সবাই রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি বেডে শুয়ে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য। ফারিয়া আমার পাশে এসে শুয়ে পড়লো। কুত্তা, তুই আমার বউ না যে তুই আমার সাথে সব সময় রাত কাটাবি? চুপ, কোনো কথা হবে না। তুই বুঝতে পারছিস না আমি ভূতকে ভয় পাই, তাই তো আমি তোর সাথে থাকবো বলছি। তোর জন্য সবাই এখন কি ভাববে কে জানে। আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সবাই ঘুরতে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে দুপুরে লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়লাম। তুই কাউকে পছন্দ করিস? কে শুনি? তাকে আমি মেরেই ফেলবো। তোর সাহস তো কম না আমি থাকতে অন্য কাউকে পছন্দ? মানে? কিছু না, আন্টি বলছে তোকে সবসময় যেন আমি চোখে চোখে রাখি। তুই কি করছিস সবকিছু জানতে বলেছে। কিছু বলবি না, এখন চুপ করে ঘুমিয়ে পড়। আমার অনেক ক্লান্ত লাগছে। আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। মাম্মা, তুই তো সেই মজা নিচ্ছিস। রাখ তোর মজা, আমি মরছি আমার জ্বালায়। ফারিয়ার ভয়ে সিগারেট খেতে পারছি না। খুবই দুঃখের বিষয়। চল ফারিয়া, ঘুমিয়ে পড়লে আমরা আজকে বিয়ার খাবো। তাহলে তো অনেক ভালো হয়। তামিম আর শিশিরের জন্য তাহলে জুস নিয়ে আসিস। ভাইয়া চুপ করেন, আপু আসছে। এই মেয়ের জন্য একটু শান্তি নেই। ফারিয়া এসে আমার পাশে বসলো। কি কথা হচ্ছে শুনি? কই কিছুই কথা হচ্ছে না, চল আমরা সবাই আবার ঘুরে আসি। নিশ্চয়ই আমাকে নিয়ে কথা হচ্ছিল, আমাকে দেখে কথা ঘুরিয়ে দিয়েছিস। তুই যে কেন বিশ্বাস করিস না কে জানে। চল তো, এখন ঝগড়া করতে ভালো লাগছে না। আমরা সবাই ঘুরতে বের হলাম। রাতে ফিরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। ফারিয়া ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে এলাম। ফারিয়া ঘুমিয়ে পড়লে আমি বাইরে এসে ওদের সাথে বসলাম। কিরে, তোদের সবকিছু কমপ্লিট? তুই কোন ফ্লেভারের খাবি? আমি অরেঞ্জটা খাবো। বিয়ারের বোতলের সাথে কি খাওয়ার জন্য নিয়ে এসেছিস? হ্যাঁ, চিকেন তন্দুরি। তামিম আর শিশিরের জন্য জুস নিয়ে এসেছে। ভাইয়া আমরা বিয়ার 1 প্যাক খাবো। তোদেরকে খেতে দেওয়া যাবে না। তোদের জন্য যা নিয়ে আসা হয়েছে তাই খাবি। এসব খেতে হয় না, আমরা তো শখ করে খাচ্ছি। আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি শুরু কর। ফারিয়া যেয়ে গেলে খবর আছে। আবির ব্যাগ থেকে বিয়ার বের করে গ্লাসে ঢালে। চিকেন খেতে শুরু করেছি। যখন বিয়ার খেতে যাব তখনই আবির আর রাফি গ্লাস ফেলে দিয়ে দূরে পালিয়ে গেল। দূরে পালাচ্ছিস কেন? পিছনে থেকে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু এর মধ্যে নেই। সব তোর দোষ, তুই আনতে বলছিস। আমি পেছনে ঘুরে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে আর সাপের মতো ফুসছে। তুই এখানে কি করছিস? হারামজাদা, এখানে এসে বিয়ার খাওয়া হচ্ছে? কুত্তা, তোকে আজ আমি মেরেই ফেলবো বুঝছিস। বিয়ার খেয়ে আমার সাথে খারাপ কিছু করার ধান্দা না? না না, আমি তোর সাথে খারাপ কিছু করব না। আমি শখ করে মদ খাচ্ছিলাম। ফারিয়া আমার কোনো কথা না শুনে আমার কান ধরে লাঠি দিয়ে মারতে শুরু করলো। আমাকে লুকিয়ে লুকিয়ে বিয়ার খাবি? মনে করেছিস আমি কিচ্ছু জানি না? ফারিয়া, আমার লাগছে, ছেড়ে দে। আমি আর কোনোদিন ওই যোগ গাবো না। আমি তো নাক ফাটিয়ে দেবো। আমি তোকে সিগারেট খেতে নিষেধ করেছি না? ফারিয়া, আমাকে রাগিয়ে দিবি না। আমার কিন্তু সত্যি ব্যথা লাগছে। ফারিয়া আমার পেছনে লাথি মেরে ফেলে দিল। এরপরে যদি দেখেছি না তুই নেশা জাতীয় দ্রব্য খাইছিস তাহলে আমি তোকে মেরেই ফেলবো। আমি উঠে দাঁড়ালাম। তুই নিজেকে কি মনে করেছিস? সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করিস। আমি তোর কি ক্ষতি করেছি? হ্যাঁ, তুই কিছু করিসনি। আমি থাকতে তুই অন্যায় করবি আর আমি সহ্য করব? ফারিয়ার মদের বোতল নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলে দিল। না, তুই এটা কি করলি? চুপ, কুত্তা কথাকার। তুই যদি এখন আমার সাথে না আসিস তাহলে আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়বো। ফারিয়া চিকেন আর জুস নিয়ে রুমে চলে এলো। আমি ফারিয়ার পেছনে পেছনে এলাম। তুই এসব রুমে নিয়ে আসলি কেন? আমি এখন খাবো এসব আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি। তুই খাবি নাকি? তুই খেয়ে মর গিয়ে।
আমি কেন খেতে যাব? তুই আমার আসল খাওয়ার জিনিস ভেঙে দিয়েছিস। ফারিয়া চিকেন তন্দুরি খেতে শুরু করলো আর একটু একটু করে জোশ খাচ্ছে। কিরে খাবি নাকি? তুই খা, আমার কিছু ভালো লাগছে না। আমি চুপচাপ করে বসে আছি। ফারিয়া জোর করে আমাকে চিকেন খাইয়ে দিল। দেখ, আমি চাই না যে তুই নেশা করিস। আমি এসব পছন্দ করি না। তুই যেসব কাজ করিস সেই সব কাজ আমার একদম পছন্দ হয় না। আঙ্কেলকে আমি কথা দিয়েছি সবসময় তোর খেয়াল রাখবো। আমার খেয়াল রাখিস কোথায়? তুই শুধু আমার সাথে ঝগড়া করিস। তুই আমাকে ফেলে দিয়ে হাতে কি অবস্থা করেছিস দেখ। আমি খেয়াল করিনি যে তোর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। খাওয়া শেষ করে আমি তোর হাতে মলম লাগিয়ে দিচ্ছি। গরু মেরে জুতা দান। ফারিয়া আমাকে খাইয়ে দিয়েছে আর আমি খাচ্ছি। খাওয়া শেষ করে ফারিয়া আমার হাতে মলম লাগিয়ে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম। আমি ওর পাশে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ঘোরাঘুরি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন মারছিস তুই? সাগরের হাত কেটে গেছে। তোরা পালিয়ে গেলি কেন বুঝতে পারছিস? ফারিয়া আবির আর রাফিকে নাকে ঘুষি মারলো। আমার নাক ফেটে গেছে রে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ঠিক হয়েছে, তোরা আমাকে রেখে পালিয়ে গেছিস একা রেখে। আমরা বেঁচে গেছি। চুপ বদমাইশটা। তোরা তোরা নিষেধ করতে পারিস না? তোরা বসে বসে জুস খাচ্ছিস? তোদেরকে না বেশি মারার দরকার। সরি আপু। প্রায় 4 ঘন্টা পর বাড়িতে এসে পৌঁছালাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে টিভি দেখছি। কি করে তোর হাত কাটলো? আমি পড়ে গিয়েছিলাম। তুই এখানে কি করছিস শুনি? যা পড়তে বস। আমি জানি, আপু বলেছে আমার কাছে তুই মদ খাওয়ার সময় আপুর কাছে ধরা খেয়ে কেলানি খাইছিস। বদমাশি শুরু হয়ে গেছে। আমাকে এখন বিরক্ত করিস না, আমি ক্লান্ত। নিশা, রুমে গিয়ে শুয়ে পড়। তোর ভাইয়াকে জ্বালাতন করিস না। আমি রুমে এসে শুয়ে পড়লাম। হাতে আর শরীরের অনেক ব্যথা। রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সেই সাথে কাঁপুনি দিয়ে জ্বর আসলো। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি ফারিয়া আমার মাথায় পানি দিচ্ছে। আমার জন্য এই অবস্থা হয়েছে। এখন যদি আঙ্কেল আন্টি জানতে পারে না তখন আমার খবর আছে। আমি বলবো না, তুই চিন্তা করিস না। এখন কয়টা বাজে? 11টা বাজে। আমি ডাক্তারকে ফোন করছি, চলে আসবে। আমি আন্টিকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা। ফারিয়া আম্মুকে ডেকে নিয়ে এলো। তোকে নিয়ে আর পারি না। ঘুরতে গিয়ে পড়ে গিয়ে কি অবস্থা করছিস? আমি কি ইচ্ছা করে পড়েছি নাকি? কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে দেখলো। সারা শরীর ব্যথার জন্য জ্বর এসেছে। আমি কিছু ঔষধ দিয়ে যাচ্ছি, ঠিক মতো খাইয়ে দিবেন। আমি সবসময় ওকে খেয়াল রাখবো। আমার জন্য এই অবস্থা হয়েছে। মানে? ও কিছু না, ফারিয়া বলছে আমার খেয়াল রাখবে, তোমার চিন্তা করতে হবে না। সাগরের যেন কোনো অযত্ন না হয়। তোরা দুইটা তো শান্ত হোস না। ডাক্তার চলে গেল। ফারিয়া আমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। ঢং দেখে আর বাঁচি না। নিজে মেরে আমার এই অবস্থা করেছে, আবার আসে আমাকে সেবা করতে। সরি, আমার সেই সময় মাথা ঠিক ছিল না। আমি মদ সিগারেট পছন্দ করি না, তাই রেখে গিয়ে। আস্তে, আম্মু শুনতে পেলে আমাকে এই অবস্থায় ধোলাই করবে। কথা না বলে একটু ঘুমানোর চেষ্টা কর। আমি তোর পাশে বসে আছি। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়লাম। ফারিয়া আমাকে রেখে বাইরে এলো। তুই বাইরে আসলি কেন? আম্মু, সাগর ঘুমিয়ে পড়েছে, আমি পরে যাব। আমি আমার কাজগুলো ল্যাপটপে শেষ করে নিই। ঠিক আছে। তুই এক কাজ কর, ল্যাপটপ নিয়ে সাগরের রুমে গিয়ে কাজ কর, তাহলে সাগরে খেয়াল করে রাখতে পারবি। ও আচ্ছা। ফারিয়া ল্যাপটপ নিয়ে আমার রুমে এসে টেবিলে বসে কাজ করতে শুরু করলো। দুপুরে ফারিয়া গোসল করে এসে আমাকে খাওয়ার জন্য ডাকতে শুরু করলো। আমি ঘুম থেকে উঠলাম। বল, কি হয়েছে? দুপুর হয়ে গেছে, আমি খাবার নিয়ে এসেছি, উঠে খেয়ে নে। আমি গোসল করে খাবো। কি, তুই গোসল করবি? না না, তোর গোসল করা যাবে না, জ্বর আরো বেড়ে যাবে। ঠিক আছে, আমি খাবো কি করে? আমি তো উঠতেও পারছি না। আমি তোকে খাইয়ে দিয়েছি, হা কর। আমি হা করলাম। ফারিয়া আমাকে খাইয়ে দিতে শুরু করলো। আমি কিছুটা খেলাম। আমি আর কিছুই খাবো না, আমি আর খেতে পারছি না। তুই চুপচাপ করে খেয়ে নে তো। ফারিয়া আমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। সাগরের এখন কি অবস্থা? আগে থেকে ভালো আছে। আমাকে খেতে দাও, আমার খুব খিদে লেগেছে। খেতে বস। মারিয়া, তাড়াতাড়ি খেতে আয়। দাও। আপু, ভাইয়া এখন কেমন আছে? ভালো। ফারিয়া খেতে শুরু করলো। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। ধুর, এইভাবে শুয়ে থাকতে আর ভালো লাগে না। জ্বর আসার আর সময় হলো না। এদিকে খেলার সময় হয়ে আসে। আবির আর রাফিকে ফোন দেই। হ্যাঁ বল, কি জন্য ফোন করেছিস? আমি অসুস্থ হয়ে পড়েছি। এদিকে টুর্নামেন্টের দিন প্রায় চলে এসেছে। কি হয়েছে তোর?
আমার সারা শরীর ব্যথার জ্বর। তোরা টুর্নামেন্টের ব্যবস্থা করতে শুরু কর। ঠিক আছে, আমরা সবাই বিকেলের দিকে তোকে দেখতে আসবো, তখন কথা হবে। আচ্ছা তাই হবে। আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে বেড থেকে উঠে ফ্রেশ হয়ে বেডে হেলান দিয়ে শুয়ে পড়লাম। ফারিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। তখনই কলিং বেল বেজে উঠল। ফারিয়া দরজা খুলে দেখে তিশা আর রিমা এসেছে। তোরা আয়, ভেতরে এসে বস। তোকে এমন দেখাচ্ছে কেন? না মানে আসলে আমি একটু চিন্তিত আছি। সাগরের অনেক ব্যথা প্লাস জ্বর আছে। তাহলে আমাদের সাগরের সাথে দেখা করতে হবে। যাবো এখন, তোরা নাস্তা করে নে, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি। থাক, আনতে হবে না। আন্টি আর মারিয়াকে দেখছি না। আম্মু আর মারিয়া সাগরদের বাড়িতে গেছে। সবাই আমাদের বাড়িতে এলো। ফারিয়া আম্মুকে পরিচয় করে দিল তিশা আর রিমাকে। তারপর আমার কাছে এলো। তোরা কেমন আছিস? ভালো। তোর এই অবস্থা হলো কেমন করে? মানে 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 করছিস কেন? বল, আমি মেরে এমন অবস্থা করেছি? বল, আর নেশা করতে যাবি? ঠিক আছে, তাহলে নেশা করা খারাপ। আস্তে, আম্মু শুনতে পাবে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বস। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আম্মু দরজা খুলে দেখে আবির আর রাফি এসেছে। এতদিন তোমরা কোথায় ছিলে? তোমাদের তো খোঁজই পাওয়া যায় না। আন্টি, আমরা বাড়িতে ছিলাম, আমরা তেমন কোথাও যাই না। ও আচ্ছা, তোমরা সাগরের রুমে যাও, ওখানে সবাই আছে। জি যাচ্ছি। দুজনই আমার রুমে ঢুকে অবাক হয়ে গেল তিশা আর রিমাকে দেখে। আবির আর রাফি ভয়ে কোনো কথা বলতে পারছে না। কি হলো? ভেতরে এসে বস। তিশা আর রিমাকে দেখে এমন করছিস কেন? ওই হারামজাদি এদিকে আয়, তোর খবর আছে। আমাকে রেখে পালিয়ে আসা, তাই না? আমি বাড়ি যাব। কোথায় যাওয়া যাবে না, তোরা দুজনে এদিকে আয়। রিমা, আমাকে মাফ করে দে, আমি তোর ভাই লাগি। কোথা তুই আমার ভাই হোস? তোর খবর আছে। খুব ভালো লাগলো। লাগার জন্য তোকে মারছি? তিশা, তুই এখনো কিছু বলিস নাই? ঠাস করে তিশা রাফিকে থাপ্পড় মারলো। তোরা মারামারি বন্ধ কর, আম্মু এসে দেখলে খারাপ ভাববে। কিছুক্ষণ পর আম্মু আমাদের জন্য নাস্তা নিয়ে এলো। এখন সবাই নাস্তা কর। সবাই নাস্তা খেতে শুরু করলো। রাফি, তুই তোর ফোন নাম্বার আর ফেসবুক আইডি আমার কাছে দিবি, না হলে আমি কিন্তু। না না, আমি দিচ্ছি। কি আমাকে বলতে হবে নাকি? দে তোর ফোন নাম্বার আর ফেসবুক আইডি। আমি দিব না, তুই আমাকে বিরক্ত করবি, আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। কুত্তা, আমাকে তুই পাগল মনে করিস? তোর বিয়ে ঠিক হয়েছে তাই না? আর আমার হাতের কফির কাপ দেখছিস? এই দিয়ে মাথা ফাটিয়ে দিব। দিচ্ছি, আমার মাথা ফাটিয়ে দিস না। তুই যা চাইবি আমি তোকে তাই দিব। তোরা আর ঝগড়া করিস না, আমার মাথা ব্যথা করছে। তোরা ঝগড়া করবি বাইরে, এখানে না। আর আবিরের বিয়ে ঠিক হয়নি এখনো। সবাই কিছুক্ষণ গল্প করে চলে গেল। আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে টিভি দেখতে শুরু করলাম। ভাইয়া, আপু তোর এত সেবা করছে কেন? আমি কি করে জানবো? তাছাড়া সে আমার প্রিয়। আমি জানি আপু কেন তোকে এত সেবা করে। তুই কি জানিস? তুই চুপ করে থাকতে পারিস না? আপু মনে হয় তোকে ভালোবাসে। ভালোবাসে না ছাই, সে আমাকে মেরে মেরে হাড় ভেঙে দিচ্ছে। সে নাকি আমাকে ভালোবাসে। দেখ, তুই আপুকে রেখে আসছিস বলে আপু তোর সাথে এমন করছে। হয়েছে, এখন তোকে ফারিয়াকে নিয়ে ছাবাই গাইতে হবে না। রাতে আমরা সবাই বসে আছি তখন। আন্টি, সাগরের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিবেন না? বিয়ে দিলে দেখবেন ঠিক মতো কাজ করছে। কি? আমি এখন বিয়ে করব না। তুমি ঠিক কথা বলছো। আমি কয়দিন ধরে ভাবছি আমার ছেলেকে বিয়ে দিতে হবে। তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। তোমরা যা ইচ্ছা তাই করো, আমি চললাম। ফারিয়া, তুই আমার সাথে আয়, কাজ আছে। আচ্ছা। আমি রুমে এসে বসলাম। ফারিয়াকে ল্যাপটপ নিয়ে বসতে বললাম। দেখ, আমাদের প্রজেক্টটা শেষ হওয়ার কথা ছিল। সেই প্রজেক্টের কাজ শেষ হবে কবে? আমি দুপুরে খোঁজখবর নিয়েছি, আমাদের প্রজেক্ট শেষ হবে আগামীকাল। আমি ল্যাপটপের কাজ শেষ করে রাখছি। ভালো হয়েছে। এখন তুই বল, আমি তোর কি ক্ষতি করেছি? তুই আম্মুকে আমার বিয়ের কথা বলতে গেলি কেন? তোর বিয়ের বয়স পার হতে চলেছে। তুই কি 10ম শ্রেণীর ছেলে নাকি যে বিয়ে করবি না? শালি মেয়েরা সেই রকম তাদের বাপের বয়সের ছেলেকে বিয়ে করে। টাকা দেখলে এদের মাথা কাজ করে না। আসছে অন্যের বিয়ে নিয়ে কথা বলতে। নিজের বিয়ের বয়স অনেক আগেই পার হয়ে গেছে, তার খোঁজ নেই। আমি বিয়ে করলে আমার আম্মু আর মারিয়াকে দেখবে কে? কেন তুই দেখবি? এমন ছেলেকে বিয়ে করবি যে তোর ব্যাপারটাও বুঝবে। বিয়ে আমি করছি না, আমার কাজ শেষ, আমি এখন চলি। পারিয়া রুম থেকে বের হয়ে বাইরে চলে গেল। আপু, আমি পিৎজা খাবো, অর্ডার দে না।
ঠিক আছে দিচ্ছি, চুপচাপ খেয়ে পড়তে বস। ওকে। ফারিয়া মারিয়ার কলেজে বেতন দিতে হবে, প্রায় 1 বছর বাকি রয়েছে। কিন্তু এত টাকা কোথায় পাবো? আমার অগ্রিম বেতন যা দিয়েছে তা দেনা পরিশোধ করতেই শেষ, এখন তো কিছুই বাকি নেই। 2 দিন পর যদি বেতন না দেওয়া হয় তাহলে মারিয়া কলেজে যেতে পারবে না। 5 দিন পরে আমি বেতন পাবো, তখন গিয়ে আমি দিয়ে আসবো। তুমি মারিয়াকে বলে দিও। ঠিক আছে। কিছুক্ষণ পর পিৎজা অর্ডার এলো। পিৎজা খেয়ে ফারিয়া শুয়ে পড়ল। 25,000 টাকা কিভাবে দেবে? তার বেতন তো 40,000 টাকা। ফারিয়া ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। নিশি, আমার ওষুধ কোথায়? খুঁজে দিয়ে যা। আমি খুঁজে পাচ্ছি না। নিশি রুমে এসে খুঁজে দিল ওষুধ। চোখ থাকতেও তোর চোখ নেই, সামনে ওষুধ রয়েছে, দেখতে পাচ্ছিস না? আমি দেখিনি, যা এখন গিয়ে ঘুমিয়ে পড়। আমি শুয়ে পড়লাম। পরের দিনও ফারিয়া আমার পাশে ছিল, আজও আমাকে ছেড়ে কোথাও যায়নি। পরের দিন সকালে আমি ফ্রেশ হয়ে ফারিয়াকে নিয়ে তামিমা শিশিরের কলেজে এলাম, বেতন দিতে এলাম। সাগর কি মনে করে? স্যার, আমি আপনাদের কলেজে কি জন্য আসি আপনি বলেন। ওদের বেতন দিতে আসছো? এই নিন বেতন। তাহলে আমি এখন আসি, আমার অনেক কাজ আছে। আমি আর ফারিয়া চলে আসা যাব, তখনই প্রিন্সিপাল ডাকল। আমি ফারিয়াকে বললাম আমি নিজে নিচে অপেক্ষা করছি। তুমি ফারিয়া না? তুমি কোথায় যাচ্ছ? তোমার বোনের বেতন দিয়ে যাও। আজ 1 বছর ধরে বলছো স্যার বেতন সব পরিশোধ করে দেব, কিন্তু কবে দিবে? সরি স্যার, আমার কাছে এখন এত টাকা নেই। কয়েকদিন পরে আমি বেতন পাবো, তখন আমি অর্ধেক টাকা পরিশোধ করে দেব। না না, তোমাকে এবার ছাড়ছি না। আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি। আর না, তোমার বোনের জন্য আমার চাকরিটা কি হারাবো? আমি প্রিন্সিপাল বলে মালিক আমাকে ধরবে না? স্যার একটু বোঝার চেষ্টা করুন, আমি কথা দিচ্ছি আমি টাকা দিয়ে দেবো। আমি একটা চাকরি পেয়েছি। সরি, আমি তোমার কথা রাখতে পারছি না। পিয়ন, মারিয়াকে ক্লাস থেকে বইসো এখানে নিয়ে আসো। আজ থেকে তার ক্লাস অফ। প্লিজ স্যার এমন করবেন না, আমি তো বলছি কয়েকদিনের পরেই আমি টাকা দিয়ে দেবো। এখন টাকা দিতে হবে, না হলে ক্লাস করতে পারবে না। তুমি যেদিন সব টাকা পরিশোধ করতে পারবে সেই দিন থেকে মারিয়া ক্লাস করতে পারবে। মারিয়া প্রিন্সিপালের রুমে এলো। আপু আমাকে এইভাবে ডেকে নিয়ে আসলো কেন? স্যার এমন করবেন না, আমার 1 মাস পর পরীক্ষা, আমি ক্লাস না করতে পারলে সমস্যা হবে। ধুর, ভালো লাগছে না। ফারিয়া এতক্ষণ ধরে কি করছে কে জানে। আমি প্রিন্সিপালের রুমের দিকে হাঁটতে হাঁটতে এলাম। আমার করার কিছু নেই, তোমরা এখন যেতে পারো। ফারিয়া আর মারিয়া বের হয়ে যাবে, তখনই আমার সাথে দেখা। অফিসে দেরি হয়ে যাচ্ছে। মারিয়া, তুমি কোথায় যাচ্ছ? আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে, বেতন দিতে পারছি না তাই। ও আচ্ছা। ফারিয়া, মারিয়া এসব কি বলছে? ও ঠিক কথাই বলছে। মারিয়া, তুমি আমার সাথে আসো। আমি মারিয়াকে নিয়ে প্রিন্সিপালের রুমে এলাম। তুমি আবার আসছো? বললাম তো তোমার ক্লাস অফ। কত টাকা পান আমাকে একটু বলেন। তুমি দিবে টাকা? তুমি কেন দিবে? আপনাকে যা বলেছি তাই বলেন, কত টাকা পান? 25,000 টাকা। আমি চেক লিখে দিলাম। এখানে 30,000 টাকা আছে। মারিয়ার কলেজ শেষ হয়ে যাবে এই টাকা দিয়ে। সামনে এসেছি পরীক্ষা, আপনি কেন ওরে বের করে দিয়েছেন? আমার করার কিছুই ছিল না, আমি যে অন্যজনের চাকরি করি। স্যার আমি কি ক্লাসে যেতে পারবো? যেতে পারো। আমি মারিয়াকে ক্লাসরুমে দিয়ে এসে গাড়ি নিয়ে অফিসে এলাম। তুই আমার সাথে একটা কথা বলবি না? মারিয়াকে যখন কলেজ থেকে বের করে দিচ্ছিল তখন আমার কাছে ফোন দিতে পারিস নাই? 1 বছরের বেতন পায় তারা, আর তুই আমাকে একবারও বলিসনি কেন? তামিমা শিশিরের বেতনের সময় যদি বলতিস তাহলে এমন হতো না। আমার যা অফিস থেকে টাকা দেওয়া হয়েছিল সব শেষ হয়ে গেছে, ওই টাকা দিয়ে আমি দেনা পরিশোধ করছি। তুই এত টাকা দেনা নিয়ে কি করছিস শুনি? আপু মারা যাওয়ার পর কি খাবো, কোথায় যাব কিছুই বুঝতে পারিনি। একটা চাকরির জন্য একটি অফিস থেকে অন্য অফিসে ছুটে বেরিয়েছি। অনেকেই চাকরি দিতে চায়, তার জন্য আমার শরীর দিতে হবে। আমি রাজি হইনি, লোকজনের কাছ থেকে ধার নিয়ে সংসার চালাচ্ছি। তোর অফিসে যখন ইন্টারভিউ দিতে আসি তখন আমি তোকে দেখতে পাই, তখন আমি তোর সাথে এমন করেছি একটা চাকরি পাওয়ার জন্য। আমি কারোর দয়া চাই না, আমি তোর টাকা ফেরত দিয়ে দেবো। আমি ঠাস করে চড় মারলাম। একটাও কথা বলবি না। কে বলেছে আমি তোকে দয়া করছি? আমি মারিয়াকে বোন হিসাবে টাকা দিয়েছি, এটা ভাই হিসেবে আমার দায়িত্ব। বাইরে লোকজন শুনছে, এখন তোর ডেস্কে বসে কাজ কর। আচ্ছা। আমি আমার মতো করে কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর ম্যানেজার এলো। স্যার, আমাদের একটা প্রজেক্ট শেষ হয়ে গেছে, আমরা অন্য একটা প্রজেক্টের কাজ শুরু করেছি। আচ্ছা, আগামীকাল সবাইকে বেতন দিয়ে দিবেন, আর ফারিয়ার বেতন দেয়া লাগবে না। কেন স্যার? আমি তাকে নিজে বেতন দেব।
এখন আপনি রুমে গিয়ে কাজ শুরু করেন। ওকে স্যার। দুপুরে লাঞ্চ করতে বসলাম। ফারিয়া চুপ করে খাচ্ছে, আমার সাথে কোনো কথাই বলছে না। কি হয়েছে, তুমি এমন করে আছো কেন? আমার ভালো লাগছে না। বাড়িতে যাবে? জানি না। লাঞ্চ শেষ করো, আজ আর অফিস করতে হবে না। এমনিতে বিকেল হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমি ফারিয়াকে নিয়ে ক্লাবে এলাম। ভাইয়া এখন কেমন আছেন? ভালো। খেলাধুলার কি খবর? ভালো। আগামীকাল থেকে আমাদের খেলা শুরু হচ্ছে। ঠিক আছে, শোন, আমি তো এই অবস্থায় খেলতে পারবো না, তোরা ভালো করে খেলিস। না না, তোর এই অবস্থায় খেলতে হবে না, এখনো শরীরে ব্যথা। শিশির টাকা নিয়ে ফারিয়ার জন্য কোক নিয়ে আয়। আচ্ছা। শিশির কোক নিয়ে এসে ফারিয়াকে দিল। ফারিয়া কোনো কথা না বলে চুপচাপ বসে কোক খাচ্ছে। আবির আর রাফি ফারিয়াকে চুপ দেখে কিছুটা অবাক হলো। সাগর, আজ ফারিয়া এত চুপচাপ কেন রে? আমি কি করে বলবো? শোন, আমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে, সন্ধ্যায় তোকে যেতে হবে। হঠাৎ ভাবলাম বয়স হয়ে যাচ্ছে, তাই আর না করতে পারলাম না। মেয়েকে সেটা বললে তুই অবাক হয়ে যাবি। কে সে? তিশা। আমি জানি তিশা আমাকে অনেক ভালোবাসে। আমাদের দুজনের বিয়ে হলে আমরা সুখে থাকবো। খুবই ভালো। আবির, তোর কি অবস্থা শুনি? আমি আর রিমার থেকে পালাবো না। আমি আম্মুকে বলেছি রিমার কথা, আম্মু বলেছে রিমাকে সামনাসামনি দেখবে। ও ঠিক আছে। ফারিয়া, তোর আর কিছু লাগবে? না। রাফি, তাহলে চল আমরা তিশাকে দেখতে বের হই। রাস্তায় আঙ্কেল আর আন্টিকে নিয়ে যাব। ওকে। আমরা 4 জন গাড়ি নিয়ে বের হয়ে এলাম। মাঝপথে আঙ্কেল আন্টিকে একসাথে নিয়ে তিশাদের বাড়িতে এলাম। আন্টি, তিশা কোথায়? ভেতরে আছে, তুমি যাও দেখো তো কি করছে। ফারিয়া তিশার রুমে গিয়ে তিশাকে নিয়ে এলো। আমাদের মেয়ে পছন্দ হয়েছে, এখন আমরা চাইছি দুজনে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হোক। ঠিক আছে, আজ আমরা আংটি পরিয়ে দিয়ে যাচ্ছি। 15 দিন পরে বিয়ে। আসলে একটু দেরি করতে হবে, কেননা আমার দেশের বাইরে যেতে হবে কাজের জন্য। রাফি আংটি পরিয়ে দিল। রাতে আমরা সবাই ডিনার করে বাড়িতে চলে এলাম। ফ্রেশ হয়ে খেতে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। আমি খেয়ে এসেছি, আমি খাবো না। কোথায় খেয়ে আসলি? রাফির বিয়ে ঠিক হয়েছে। সেই দিন আমাকে দেখতে তিশা ছিল না ফারিয়ার সাথে? তিশার সাথে বিয়ে ঠিক হয়েছে। নিজের বিয়ের খোঁজ নেই, রাফি ভাইয়ার বিয়ে হবে আর তুই পড়ে পড়ে বুড়ো হ। চুপ করো। হারামজাদা, নিশি চুপ করবে কেন? বিয়ের বয়স পার হতে চললো, কিন্তু বিয়ের কথা বললে না করিস। ধুর, ভাল লাগে না। আমি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে ফারিয়া চুপ করে ভাবছে, তিশা আর রাফির বিয়ে হচ্ছে। আমি সাগরকে খুব ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত তাকে বলতে পারলাম না। আমি শুধু সাগরের সাথে গরমভাবে কথা বলি। আমাদের নরম হতে হবে। সাগরকে অনেক কষ্টের পরে খুঁজে পেয়েছি, কিন্তু আর আমি তাকে হারাতে চাই না। ফারিয়া ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফারিয়া ফ্রেশ হয়ে নাস্তা করে আমার রুমে এসে দেখে আমি এখনো ঘুমিয়ে আছি। ফারিয়া আমাকে না ডেকে বুকের ওপর শুয়ে পড়লো। এই বুকটা আমার জন্য নিরাপদ। আমি আর তোর সাথে খারাপ ব্যবহার করবো না। একটা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু যদি ধরা পড়ে যাই তখন কি হবে? যা হবে পরে দেখা যাবে। ফারিয়া আমার কপালে একটা চুমু দিল। কারো স্পর্শ পেয়ে আমার ঘুমিয়ে গেল। তুই আমার উপরে ছুঁয়ে আসিস কেন? আমার ইচ্ছে করছে তাই। আমার উপর থেকে উঠ বলছি। না না, তা হবে না। আগে আমাকে কিস দে, তারপরে আমি উঠবো। আমি তোকে কেন কিস দিতে যাব? আমি তোকে কিস করতে পারবো না। উঠ বলছি, কেউ দেখে ফেলবে। যা খুশি বলিসটা কেন? আমি কিস ছাড়া উঠবই না, আমাকে কিস করতেই হবে। আমি পারবো না। কুত্তা, তুই সব কি পাগলামি শুরু করেছিস? হ্যাঁ, তুই কিস না করলে আমি কিস করছি। ফারিয়া আমাকে কিস করে আমার ওপর থেকে উঠে দৌড়ে পালিয়ে গেল। আমি ছাড়বো না তোকে। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করতে এলাম। ভাইয়া, তোর কপালে লিপস্টিকের দাগ আসলো কোথা থেকে? হারামজাদা, বল কার সাথে বদমাইশি করছিস? একজোড়া ঠোঁট স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ মানে আমি কি করে জানবো? রাতে ঘুমানোর আগে দেখলাম কিছু ছিল না, এখন কোথা থেকে আসলো আমি জানি না। বল বলছি। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখি ফারিয়া টিস্যু পেপার দিয়ে ঠোঁট মুছে, যাতে কেউ বুঝতে না পারে এটা তার কাজ। আমাকে ফারিয়ার দিকে তাকাতে দেখে নিশ্চিত বুঝতে পারলাম। আমি নাস্তা শেষ করে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে অফিসে এলাম। তুই কি শুরু করেছিস? হ্যাঁ, আমি কিছু করিনি। অফিসে এসেছি, কাজ করতে দে আমাকে, বিরক্ত করবি না। উফ, আমি আমার মতো করে কাজ করতে শুরু করলাম। বিকেলে ছুটির পর খেলা দেখতে এলাম। আমাদের দলের সঙ্গে অনদনের খেলা চলছে। আমি বাদাম খাবো। এখানে বাদাম কোথায় পাবো? তোর জ্বালায় আমি শেষ হয়ে যাব। দেখ, আমি কি করে জানবো বাদাম কোথায় পাবি? বাদাম আনার সময় আমার জন্য কোক নিয়ে আসবি। আমি চেয়ার থেকে উঠে বাদাম আর কোক নিয়ে এসে ফারিয়াকে দিলাম। ফারিয়া খাচ্ছে না,
চুপ করে আছে। কি হলো, বাদাম খেতে শুরু কর। আমাকে খাইয়ে দে। আমি পারবো না, তাছাড়া এখানে অনেক লোকজন এসেছে খেলা দেখতে, তারা দেখলে কি ভাববে? তারা ফুটবল খেলা দেখছে, আমাদের দেখছে না। আমি তোকে খাইয়ে দিই আর তুই আমাকে খাইয়ে দে, কি হবে? আবির, ভালো করে খেল, আমাদেরকে জিততে হবে। আমরা চেষ্টা করছি, তুই বসে বসে খেলা দেখ। আমি চুপচাপ বসে রইলাম। দে না, আর বলবো না। আমি রেগে মেগে ফারিয়াকে খাই দিতে শুরু করলাম। বাদাম ছিলে খাই দিতে হচ্ছে, কখনো কখনো কোকের বোতল দিয়ে মুখে ধরে খাই দিতে হচ্ছে। যা, আমরা হেরে গেলাম। থাক, কোনো সমস্যা নেই, এখনো আমাদের হাতে 2টা ম্যাচ আছে। আমি ফারিয়াকে নিয়ে মাঠের বাইরে এসে দেখি গাড়ি নেই। গাড়ি নিয়ে গেল কে? আমি ফোন করে ড্রাইভারকে গাড়ি নিয়ে চলে যেতে বলেছি। তাহলে আমরা এখন বাড়িতে যাব কেমন করে? রিক্সা করে দুজনে পাশাপাশি বসে যাব, রাস্তায় রিক্সা থেকে নেমে চা খাবো। শখ কত! আমি একটা রিক্সাওয়ালাকে ডেকে রিক্সায় উঠে বসলাম, রিক্সা চলতে শুরু করলাম। খুব ভালো লাগছে। ভালো তো লাগবে আমাকে চালাতে, এত জেদ ভালো না। ভালো। বাড়ির কিছু দূর যাওয়ার আগে ফারিয়া রিক্সা দাঁড় করলো। কি হয়েছে? আমরা দুজনে পাশাপাশি বসে একসাথে চা খাবো, চল না। উফ, অসহ্য। আমি রিক্সা ভাড়া দিয়ে চা অর্ডার করলাম। এখানে ছেলে মেয়ে চা খেতে এসেছে, দেখে মনে হচ্ছে তারা কাপল। আশেপাশে দেখ, কাপলরা এসেছে চা খেতে। তোকে বললাম তো তুই আসিস না। আমার তো সময় নেই, আমার যদি জেদ থাকতো তাহলে আসতাম। চাওয়ালা চা দিয়ে গেল, আমরা খেতে শুরু করলাম। চা খাওয়া শেষ করে চার বিল দিয়ে রাস্তায় এলাম রিক্সার জন্য। 5 মিনিটের রাস্তা, দুজনে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যেতে পারবো। ঠিক আছে, তাই চল। আমি আর ফারিয়া হাঁটতে শুরু করলাম। কিছু দূরে এসে ফারিয়া পেছন থেকে লাফ মেরে পিঠে চড়ে বসলো। কি হচ্ছে? আমার হাঁটতে ইচ্ছে করছে না, দেখিস না গার্লফ্রেন্ড যখন হাঁটতে পারে না তখন বয়ফ্রেন্ড পিঠে করে নিয়ে হাঁটে। তো আমি তোকে নিতে পারবো না, কেউ যদি দেখে ফেলে তাহলে বলবে আমি আমার পিকে পিঠে চড়িয়ে নিয়ে যাচ্ছি। কিছু হবে না, বাড়িতে প্রায় চলে এসেছি। আমি বাধ্য হয়ে ফারিয়াকে পিঠ চাপিয়ে হাঁটতে শুরু করলাম। বাড়ির গেটে এসে নামিয়ে দিলাম। তারপর আমি রুমে এসে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। আমি টিভি দেখতে নিচে রুমে এসে বসলাম। তখনই নিশি এলো আর বলল, ভাইয়া সত্যি করে বল, সকালে তোর কপালে লিপস্টিকের দাগ আসছে কোথা থেকে? আমি কি করে বলবো, আমি কিছু জানি না। আমি কিন্তু সব জানি। তুই কি জানিস? শুনি, সব সময় বেশি বুঝিস। আমি দেখছি সকালে আপুর দিকে তাকাতে, আর আপুকে দেখলাম টিস্যু পেপার দিয়ে ঠোঁট মুছতে। এখন দেখলাম আপুকে পিঠে চড়িয়ে বাড়িতে নিয়ে আসতে। আমি আবার কখন নিয়ে আসলাম? কে বলেছে তোকে? আমি নিজের চোখে দেখেছি। আমি এখন আম্মুকে গিয়ে বলবো। না না, তোর কি দরকার বল, আমি তাই এনে দেব। এই তো লাইনে আসিস, আমার একটা আইফোন কিনে দিতে হবে। তোর আইফোন আছে, তাহলে আবার কিনতে চাইছিস কেন? আমার আইফোন 12 লাগবে, আমার এই ফোন ব্যবহার করতে ভালো লাগছে না। ঠিক আছে, কিনে দেব, এখন চুপ করে থাক। যদি না কিনে দিস তাহলে আমি কিন্তু আম্মুকে বলে দেব। এখন আমার জন্য খাবার অর্ডার কর। কি খাবি? চিকেন কাবাব আর রুটি। তুই একটু বেশি অর্ডার করে দিস, আমি মারিয়া আর আপুকে ডেকে নিয়ে আসি। আমি খাবার অর্ডার করে দিলাম। কিছুক্ষণ পর খাবার চলে এলো। আমি রুমে শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছি, তখন এই যে বাবুটা তোমার নাস্তা, তাড়াতাড়ি উঠে নাস্তা করে নাও। কে তোর বাবু? তুই এখন এখানে কি করছিস? আমি তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি, এই যে একটু আগে খাবার অর্ডার দিলে না। যন্ত্রণা রে, রেখে যা, আমি পরে খেয়ে নিব, আর জ্বালাতন করিস না। ওকে। ফারিয়া রুম থেকে চলে গেল। আমি উঠে চিকেন আর রুটি খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আজকেও ফারিয়া আমার উপরে শুয়ে আছে। ফারিয়া, এই ফারিয়া, এসব কি হচ্ছে? কিন্তু কে শোনে কার কথা? আমি উত্তর না পেয়ে হাত টানলাম, কিন্তু উঠলো না। ভালো করে খেয়াল করে দেখে ঘুমিয়ে আছে। এই অবস্থায় এখন যদি আম্মু চলে আসে তাহলে কি হবে কে জানে। আমি ফারিয়াকে তুলে বেডে শুয়ে দিলাম। তারপর আমি বাথরুমে ঢুকে ফ্রেশে বের হয়ে এসে দেখি এখনো ফারিয়া মরার মতো পড়ে ঘুমাচ্ছে। ফারিয়া, এই ফারিয়া, ওঠ। আমি ফারিয়াকে অনেক কষ্ট করে ঘুম থেকে তুললাম। কি হয়েছে? তুই আমার রুমে কি করছিস? আজকেও আমার বুকের উপরে ঘুমিয়েছিস কেন? আমার ইচ্ছে করছে তাই। এই দাঁড়া, আজ ছুটির দিন, তোর তো আমাকে ঘুম থেকে তোলার কথা না, তারা তুই আমার রুমে কি করছিস? আমি তোকে ঘুম থেকে ডাকতে আসিনি, আমি রাতে তোর রুমে এসেছি আর একসাথে ঘুমিয়েছি। কি? আচ্ছা কি করছিস কেন? আমি কি তোর সাথে এক খাটে ঘুমাই নাই? সেই হিসাব আলাদা, তুই কেন আমার সাথে ঘুমাচ্ছিস? রাতে আমার একা ঘুমাইতে ভালো লাগছিল না, তাই আমি তোর কাছে এসে ঘুমাইছি। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। এখন কেউ দেখে ফেলার আগে
আমার রুম থেকে বের হয়ে যা। যাচ্ছি। ফারিয়া চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। আমি বুঝতে পেরেছি এই ফারিয়া আমার সাথে এমন করছে কেন। আমি নাস্তা করতে টেবিলে এলাম। ভাইয়া কখন যাবি বল? যাব। নাস্তা শেষ করে এখন তুই আমাকে নিয়ে যাবি, না হলে আম্মুকে বলে দিব। নাস্তা শেষ করে আমি নিয়ে যাব। নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে বাইরে এসে বসে আছি। কিছুক্ষণ পর নিশি এলো। চল আমি রেডি। এই তোরা কোথায় যাচ্ছিস? শপিং মলে। ও। আমি আর নিশি গাড়িতে উঠে বসলাম। তখনই ফারিয়া গাড়িতে উঠে বসলো। তুই? হ্যাঁ আমি তোমার বিয়ে না, তুমি যেখানে যাবে সেখানেই আমাকে যেতে হবে। আমি যে বাইরে যাচ্ছি তুই জানলি কেমন করে? আমাকে সকল বিষয়ে খোঁজখবর রাখতে হবে। ভাই গাড়ি চালাতে শুরু করেন। গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে শপিং মলে চলে এলাম। তারপর ফোনের দোকানে এলাম। তুই দেখ কোন কালারের ফোন নিবি। ও আচ্ছা। নিশি ফোন দেখে শুনে নিল। আমি নিশি ফোন এক্সচেঞ্জ আর কিছু টাকা দিয়ে আইফোন 12 নিলাম। এখন বাড়িতে যাওয়া যাক। আমার আরেকটা ফোন লাগবে। মানে কি? নিশি আমার কানে কানে বলল। দেখছিস না আপু একটা ভাঙা বাটন ফোন চালাচ্ছে, তুই ওর বয়ফ্রেন্ড হয়ে এই ফোন চালাতে দিবি কেন? আমি ওর বয়ফ্রেন্ড? পাগল হলি নাকি? তুই যখন বলেছিস তাহলে কিনে দিই। তোর একটা দায়িত্ব আছে না? আমি আইফোন 12 কিনে দিলাম। আমার ফোন লাগবে না, আর এই ফোনে সব কাজ হয়ে যাচ্ছে। একটা কথা বলবি না, এটা রাখ, তোর কাজে লাগবে। আপু এই ফোনটা নাও, কয়দিন পর তো আমাদের বাড়ির। আমাদের বাড়ির কি? কিছু না। আমি বিল পরিশোধ করে গাড়িতে এসে বসলাম। তারপর বাড়িতে এসে গোসল করে জুম্মার নামাজ পড়তে গেলাম। নামাজ পড়তে বাড়িতে এসে দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। আপু তোর এই ফোনকে কিনে দিয়েছে? তো দুলাভাই কিনে দিয়েছে। তোর পছন্দ হয়েছে? কিন্তু তোর তো বিয়ে হয়নি, তাহলে দুলাভাই আসলো কোথা থেকে? বেশি জানতে হবে না, তুই রুমে গিয়ে ঘুমা, আর আমার ঘুম আসছে। ও। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। ফারিয়া আসলো আমার কাছে। কি চাই? চলো না আমি আর তুমি কাশবনে একটু ঘুরে আসি। না না, আমি তোকে নিয়ে যেতে পারবো না। আমি ওখানে গিয়ে কি করব? সবাই কাফুররা যায়, আমরা গিয়ে কি করব? সবাই যা করবে আমরাও তাই করব। আমরা দুজনে প্রেম করব। তুই পাগল হয়ে গেলি নাকি? আন্টি আপনার ছেলেকে একটু বলেন না আমাকে নিয়ে ঘুরতে যেতে। সাগর, ফারিয়াকে নিয়ে ঘুরে আয়। আমি পারবো না। আজ তো রাতের খাবার বন্ধ, ফারিয়াকে নিয়ে ঘুরে আয়। থুর, ভালো লাগে না। আমি রুমে এসে রেডি হয়ে বাইরে এলাম। যখন গাড়ি নিতে যাব তখন আমরা রিকশায় যাব, গাড়িতে যাব না। আমি রিকশা ডাকলাম। তারপর রিকশায় উঠে বসলাম দুজনেই। তুই দিন দিন এত পাগলামি করছিস কেন? তুই কিছু বুঝিস না। আমি কি বুঝবো তুই যদি আমাকে না বুঝিয়ে দিস? কিছু না, তোকে বুঝতে হবে না, পরে সব বুঝতে পারবি। ও। কিছুক্ষণের মধ্যেই কাশবনে চলে এলাম আর আমি আর ফারিয়া হাঁটতে শুরু করলাম। আবি, রিমা, রাফি, তিশা ওরা বিয়ে করছে, আমরা বাকি থাকছি কেন? মানে? ও তো সবসময় মানে করিস কেন? আমি তোকে আর কিছুই বলবো না। তাহলে তো অনেক ভালো হয়। হঠাৎ ফারিয়া আমার হাত ধরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূরে এসে দেখি আবির আর রিমা গল্প করছে। আমাদেরকে দেখে তারা কিছুটা অবাক হলো। তোরা এখানে? তোরা আসতে পারিস, তাহলে আমরা আসতে পারবো না কেন? আসতে পারিস। সাগর কি রাজি ছিল? না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। বক বক বন্ধ কর। তোরা কি সামনে যাবি না এখানে দুজন প্রেম করবে? তোদের সাথে ঘুরে লাভ নেই, আমরা দুজন এখন প্রেম করব। তোদের যা ইচ্ছা। আমি আর ফারিয়া আবার হাঁটতে শুরু করলাম। ওদের সম্পর্ক শত্রুতা থেকে প্রেমে পরিণত হয়েছে, আমরা কি হতে পারি না? মানে? দেখো, একদম মানামানি করবে না। আমি জানি তুমি সবকিছু বোঝো, কিন্তু বোঝার চেষ্টা করো না। একদম তুমি হাসবে না। আমি আর তোমাকে কিছুই বলবো না। চল সামনে ফুচকার দোকানে আমরা দুজনে ফুচকা খাবো। ঠিক আছে চল। আমরা ফুচকার দোকানে এসে বসলাম। তারপর ফুচকার অর্ডার করলাম। মামা, আমার ফুচকাটা একটু ঝাল বেশি করে দিবেন। ওকে। এত ঝাল খেলে অনেক অসুবিধা হবে। তুই ঝাল খেতে সহ্য করতে পারবি না। তুই কি করছিস আমার সাথে? সবকিছু সহ্য করা যাবে? কিছুক্ষণ পর ফুচকা এলো। আমি আর ফারিয়া ফুচকা খেতে শুরু করলাম। কি হয়েছে, এমন করছিস কেন? ঝালে জ্বলে যাচ্ছে। আমি তখনই নিষেধ করেছিলাম ঝাল বেশি না খেতে। তুই আমার কথা শুনি না। এখন বোঝ কেমন লাগে। আমি কি জানতাম না কি ঝাল এত হবে? এখানকার ঝালটা তেমন লাগে না। ঠিক আছে, এই নে পানির বোতল, তাড়াতাড়ি পানি খেয়ে নে। ফারিয়া পানি খেয়ে নিল, কিন্তু সে ফুচকা খাওয়া বন্ধ করলো না। শোষাতে খাচ্ছে।
খাওয়া শেষ করে বিল পরিশোধ করে আবার হাঁটতে শুরু করলাম। দাঁড়িয়ে পড়লি কেন? আবার জিভ ঠোঁট জ্বালা করছে, আমাকে মিষ্টি জিনিস খেতে হবে। এখানে মিষ্টি কোথায় পাবো? মিষ্টি তো তোমার কাছে আছে, তাও না একটু চুমু। চুমু খেলে আমার সব ঝাল চলে যাবে। না না, আমি এসব করতে পারবো না। তাছাড়া তুই আমার ফ্রেন্ড, বউ তো আর নয়। কুষ্টি মারি তোর ফ্রেন্ডে, এখন আমাকে চুমু দিবি কিনা বল। আমি পারবো না বলার সাথে সাথে পারি আমাকে জোর করে ধরে লিপ কিস করলো। কি শান্তি, কিছুটা ঝাল কমেছে। লোকজন সহজে কিস পায় না, হ্যাঁ, আর তুমি সহজে পেও না। ছি ছি ছি, থু 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 থু, কুত্তা, তুই এটা কি করলি? কি করলাম? তোমাকে কিস করলাম, ভালো লাগছে। কই দেখি একটা কিস করি। খবরদার, একদম না। এখন বল, তুই একবার আমাকে তুমি, আরেকবার তুই করে বলছিস কেন? আমি তোমাকে তুমি করে বলবো? আমি যখন রেগে যাচ্ছি তখন তো তোমাকে তুই করে বলছি। যত সব ফাজলামি। সন্ধ্যা হয়ে আসে, এখন বাড়িতে যেতে হবে। চল, দাঁড়াও, আমরা দুজনে একটা ছবি তুলে নিই। আচ্ছা ফারিয়া আমাদের দুজনে সেলফি ক্যামেরা দিয়ে ছবি তুললো। আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে বাড়িতে এলাম। আমি ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছি। ভাইয়া তোরা দুজনে কেমন প্রেম করলি? ফাজলামি করা হচ্ছে বড় ভাইয়ের সাথে? আমরা দুজনে মোটেও প্রেম করতে যায়নি। আমি বুঝি, আমাকে মিথ্যা বোঝানোর চেষ্টা করতে হবে না। আমার কোনো শান্তি নেই তোদের জন্য। বাড়িতে তুই আর ফারিয়া, ফারিয়া আবার অফিসে ফারিয়া, দুজনেই আমাকে পাগল করে দিল। নিজে প্রেম করবে আর আমরা বললে দোষ? তো রুমে গিয়ে পড়তে বস, আমাকে বিরক্ত করিস না। নিচে চলে গেল। আমি টিভি দেখে রাতে খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। ফোন নিয়ে ফেসবুকিং করছি, তখন ফারিয়া নামে একজন রিকোয়েস্ট পাঠালো। আমি প্রোফাইলের ছবি দেখে অবাক হয়ে গেলাম। এটা আমি কি দেখছি? ফারিয়ার সাথে তোলা আমার ছবি। আমি কনফার্ম করলাম, ভেতর ঢুকে দেখি অনেক কমেন্ট করেছে। তোলে তোলে এত দূর পর্যন্ত গড়িয়েছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারলাম না। আমি জানতাম তোরা দুজনে ডুবে ডুবে জল খাচ্ছিস। দোস্ত তুই চালিয়ে যা, আমরা তোর পিছনে আছি। আমার রাফির বিয়ের পর তোদের বিয়ের ব্যবস্থা করছি। আপু, আপনাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আরো অনেকেই অনেক কিছু কমেন্ট করেছে। এই মেয়ে মনে হয় আমার মান-ইজ্জত কিছুই রাখবে না। অফিসে কেউ দেখে ফেলে সারা অফিসে হইচই পড়ে যাবে। তাছাড়া আব্বু আম্মু জানতে পারলে তখন কি হবে? হঠাৎ ফারিয়া আইডি থেকে মেসেজ এলো। বাবু, এখন তুমি কি করছো? আমি বিষ খাই, তুই খাবি? কি সব আবল তাবল বকছো? তুমি কেন বিষ খেতে যাবে? আর আমি, তুই প্রোফাইল পিকচারে আমার আর তোর ছবি দিয়েছিস কেন? লোকজন আমাদের কাপল ভাবছে। ভাবলে ভাবুক, তাতে ক্ষতি কি শুনি? তোর তো কিছুই না, যা হবার তো আমারই হবে। কোনো কিছুই হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। তোর ঢং বন্ধ কর, আগে প্রোফাইলের ছবি চেঞ্জ কর। আমি পারবো না। ফারিয়া অফলাইনে চলে গেল। আমি উপায় না পেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল অফিসে বসে আছি। স্যার, আপনাকে বড় স্যার ডেকেছেন। আচ্ছা, আমি কি তোমার সাথে যাবো না এখানে থাকবো? তুই এখানে থাক, আমি আব্বু রুমে গিয়ে শুনে আসি কি বলছে। আমি আব্বু রুমে এসে বসলাম। শোন, সন্ধ্যায় রেডি হয়ে থাকিস, আমরা একটা মেয়ে দেখতে যাব। মেয়ে দেখতে যাবে? ভালো কথা। আমি রেডি হয়ে কি করব? আর কার জন্য মেয়ে দেখতে যাবে? তোর জন্য। কি? আমি এখন কিছুতেই বিয়ে করব না। বিয়ে না করলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। এখন যা, রুমে গিয়ে কাজ কর। ভালো লাগে না। আমি মনমরা হয়ে রুমে এসে কাজ করতে শুরু করলাম। কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? সন্ধ্যায় আমার জন্য মেয়ে দেখতে যাবে, তাই আমাকে রেডি হয়ে থাকতে বলেছে। আমি এখন বিয়ে করব না। ফারিয়া কিছুটা কষ্ট পেল, কেননা সে ভয় পাচ্ছে যদি সে আমাকে হারিয়ে ফেলে। পাড়ার অজান্তে চোখে পানি চলে এলো, কিন্তু আমাকে বসতে দিল না। আমার ভালো লাগছে না, আমি বাড়িতে যাব। আমাকে আজকের জন্য ছুটি দাও। আচ্ছা। ফারিয়া অফিস থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলতে শুরু করলো। হঠাৎ ফারিয়া অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাড়ির সামনে চলে এলো। ভদ্রলোক গাড়ি ব্রেক করার আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ফারিয়ার মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করলো। আশেপাশের লোকজন দৌড়ে এসে ভদ্রলোকের গাড়িতে ফারিয়াকে তুলে হাসপাতালে নিয়ে এলো। ডাক্তার, এনাকে বাঁচান, ওনার অবস্থা অনেক খারাপ। নার্স, তাড়াতাড়ি অপারেশন রুমে নিয়ে যান। আপনি রোগীর কে হন? আমরা কেউ না, উনি আমার গাড়ির সামনে হঠাৎ করে চলে এসেছে, আমি বুঝতে পারিনি। আপনি এক কাজ করেন, পুলিশকে ইনফর্ম করেন। আপনার কোনো ভয় নেই, কারণ মেয়েটা আপনার গাড়ির সামনেই চলে এসেছিল। আচ্ছা। ভদ্রলোক পুলিশকে ফোন করে, পুলিশ আসলে চলে যায়। পুলিশ এসে ফারিয়ার ফোন থেকে আমার কাছে ফোন দিল। কে বলছেন? আমি পুলিশ অফিসার।
আপনি হাবিবুর রহমান বলছেন? কিন্তু আপনি আমার কাছে কি জন্য ফোন দিয়েছেন? একটা মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তার ফোনে আপনারই এই মেয়ের ছবি সেভ করা আছে। কি বলছেন এসব? আমার ছবি? মেয়েটির নাম কি? কিছু কি জানতে পেরেছেন? ফেসবুক আইডি থেকে জানতে পারছিস মেয়েটির নাম ফারিয়া। ফারিয়া? ফারিয়া এখন কোথায় আছে? কোন হাসপাতালে আছে? তাড়াতাড়ি বলেন। আমরা এখন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন, ওনার অবস্থা অনেক খারাপ। এক্ষুনি আসি। নিজের অজান্তে চোখে কোণে পানি গড়িয়ে পড়ল। আমি ফোন রেখে রুম থেকে দৌড়ে বের হচ্ছি। স্যার, এমন করে দৌড়ে কোথায় যাচ্ছেন? আব্বুকে বলুন ফারিয়া অ্যাক্সিডেন্ট করেছে, মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আমি দৌড়ে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি নিয়ে হাসপাতালে চলে এলো। অফিসার, ফারিয়া এখন কোথায়? ওনাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। আমি কি ডাক্তারের সাথে কথা বলতে পারি? সরি, এখন ওনাদের সাথে কথা বলা যাবে না। আব্বু হাসপাতালে চলে এলো। সাগর, ফারিয়ার কি হয়েছে? ফারিয়া তো অফিসে ছিল, তাহলে অ্যাক্সিডেন্ট হলো কেমন করে? আমি কিছু জানি না। তোমার রুম থেকে এসে বললাম সন্ধ্যায় আমার জন্য মেয়ে দেখতে যেতে হবে। তখন ফারিয়া বলল আমার ভালো লাগছে না, আমি বাড়িতে যাব। আমি আর না করিনি। উনি হঠাৎ একটা গাড়ির সামনে চলে আসে। ড্রাইভার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। গাড়ির মালিক ওনাকে নিয়ে এসেছে। বাবা, চিন্তা করিস না, ফারিয়া সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। ফারিয়া এখন কেমন আছে? ওনার অবস্থা অনেক খারাপ, আপনারা ওনাকে বিদেশে নিয়ে চলে যান। আপনি এসব কি বলছেন? ফারিয়ার কিছু হতে পারে না। তুই শান্ত হ ডাক্তার, আমরা ফারিয়াকে বিদেশে নিয়ে যাব, তার জন্য আমাদের কিছু সময় দরকার। রোগীর হাতে বেশি সময় নেই, আপনারা তাড়াতাড়ি নিয়ে চলে যান। আপনাদের টাকা আছে, তেমন কোনো সমস্যা হবে না। ওকে ম্যানেজার, তাড়াতাড়ি বিদেশে যাওয়ার ব্যবস্থা করো, যত টাকা লাগে ব্যবস্থা করো। ওকে স্যার। সব আমার জন্য হয়েছে। আর যদি আমি ফারিয়াকে না ছুটি দিতাম তাহলে কিছুই হতো না। বাড়ি থেকে সবাই চলে এলো। ফারিয়ার আম্মু আর মারিয়া কাঁদতে শুরু করলো। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ফারিয়ার কিছু হবে না। ফারিয়ার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? ফারিয়ার আব্বু মারা যাওয়ার পর সেই আমাদের খেয়াল রাখছে। স্যার, সব ব্যবস্থা করা হয়েছে। বিকেলের দিকে সিঙ্গাপুরের ফ্লাইট আছে, আমি সবার জন্য বুকিং করে রেখেছি। ঠিক আছে। ফারিয়াকে এই অবস্থায় রেখেই তোমরা বিদেশে যাবে? তুমি কি পাগল হলে নাকি? আসলে আমরা ফারিয়াকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। ফারিয়ার অবস্থা অনেক খারাপ। সিঙ্গাপুরে আমার বন্ধুর হাসপাতালে নিয়ে ভর্তি করাবো। তাহলে আমার মেয়ের অবস্থা অনেক খারাপ, আমি এখন কি নিয়ে বাঁচবো? আন্টি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। আপুরে, তোকে ছাড়া আমরা কেমন করে বাঁচবো? আপুর কিছু হবে না, কান্নাকাটি বন্ধ কর। আমার বুকের ভেতর হাহাকার করছে, কিন্তু আমি কাউকে বুঝতে দিচ্ছি না। ফারিয়াকে ছাড়া কি করে থাকবো কিছুই বুঝতে পারছি না। না না, ফারিয়ার কিছু হবে না। আমি এসব কি ভাবছি? বিকেলে দিকে আমরা সবাই ফারিয়াকে নিয়ে এয়ারপোর্টে এলাম। সাগর, তুই এভাবে ভেঙে পড়িস না, তুই সবসময় ফারিয়ার পাশেই থাকবি। ফারিয়া তাহলে একটু জোর পাবে। ফারিয়া তোকে অনেক ভালোবাসে। তোরা দোয়া করিস আর আমাদের বাড়ির দিকে খেয়াল রাখিস। আমি আমার মেয়ের সাথে যাব, আমি ফারিয়াকে ছাড়া থাকতে পারবো না। আমরা নিশ্চয়ই যাব। তোর তো পাসপোর্ট নেই। আমাদের সবার পাসপোর্ট করা আছে, ফারিয়ার আব্বু করিয়ে রেখেছিল। ঠিক আছে, আমি আপনাদের ভিসা লাগিয়ে দেব, তার জন্য সময় লাগবে। এখন আমাদেরকে যেতে দেন। ম্যানেজার, সবাইকে ভিসা লাগানোর ব্যবস্থা করেন। বাবা, তুমি আমার মেয়ের খেয়াল রেখো। তারপর আমরা বিমানে উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যেই বিমান উঠতে শুরু করলো। প্রায় 5 ঘন্টা পর সিঙ্গাপুরে এসে পৌঁছালাম। সেখান থেকে হাসপাতালে চলে এলাম। তুই কিছু চিন্তা করিস না। আচ্ছা, তুই তো বললি না মেয়েটাকে? মেয়েটা আমার হবু বৌমা। তুই দোস্ত, আমার বৌমাকে বাঁচা। তুই চিন্তা করিস না, তোর ছেলের বউ মানে আমার ছেলের বউ। সাগর কোথায়? ফারিয়ার কাছে বসে আছে। ও, আমরা এখনই অপারেশন শুরু করব, এক্ষুনি। তুই আল্লাহর উপর ভরসা কর। ফারিয়াকে আঙ্কেল আর কিছু ডাক্তারেরা অপারেশন রুমে নিয়ে গেল। তারপর অপারেশন শুরু করলো। আব্বু, ফারিয়া কিছু হবে না তো? তুই চিন্তা করিস না, ফারিয়ার কিচ্ছু হবে না। আমি কাঁদতে কাঁদতে বললাম।
ফারিয়া কয়েকদিন ধরে আমার সাথে পাগলামি শুরু করেছে। ফারিয়া যখন ছুটি চাইলো আমি পাগলামি থেকে বাসে ছুটি দিয়েছিলাম। আমি কি জানতাম এই ছুটি ফারিয়ার জীবনে সর্বনাশ হয়ে দাঁড়াবে। আমি জানি মেয়েটা তোকে অনেক ভালোবাসে সেই ছোট থেকে, কিন্তু তুই বোঝার চেষ্টা করিসনি। তোর জন্য মেয়ে দেখতে যাবে এই কথা শুনে ওর মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর একটা নার্স বের হয়ে এলো। রোগীর এখন অবস্থা কেমন? হাউ ইজ দ্য পেশেন্ট নাও? রোগীর অবস্থা এখনো অনেকটা খারাপের দিকে। ও, নার্স স্যালাইন দিয়ে আবার ওটিতে ঢুকলো। আমি আর আব্বু বসে আছি। প্রায় 4 ঘন্টা হয়ে গেল কিন্তু অপারেশন শেষ হলো না। ফারিয়ার জন্য আমার খুব কান্না পাচ্ছে। ফারিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না। এই কয়দিনে আমি ফারিয়াকে সত্যি ভালোবেসে ফেলেছি। ভোরের আলো ফুটতে শুরু করলো, তখনই আম্মু ফোন দিল। আমি ফোন ধরলাম। ফারিয়ার এখন কেমন অবস্থা? ফারিয়াকে সেই রাতে অপারেশন রুমে নিয়ে গেছে, এখনো অপারেশন থেকে বের হয়নি। ও, পরে ফোন দিব, এখন রাখছি। আমি ফোন রেখে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে বসলাম। তখনই ফারিয়াকে ওটি থেকে বের করে আইসিইউতে নিয়ে গেল। আমি দৌড়ে আঙ্কেলের কাছে এলাম। আঙ্কেল, ফারিয়া এখন কেমন আছে? কি হলো, তুই চুপ করে আছিস কেন? আমরা অপারেশনে সাকসেসফুল হয়েছি, কিন্তু ফারিয়ার জ্ঞান ফিরলেও ও আগের মতো আচরণ নাও করতে পারে। মানে? মাথায় আঘাত লাগার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কিছুটা কমে যেতে পারে। এমনকি ফারিয়া বাচ্চাদের মতো আচরণ করতে পারে। ফারিয়ার জ্ঞান ফিরবে কখন? ফারিয়ার জ্ঞান ফিরতে সময় লাগবে, তবে আর ভয়ের কিছু নেই। আমি আর আব্বু চেয়ারে বসে রইলাম। আমার কিছুই ভালো লাগছে না। তুই বাইরে থেকে খেয়ে আয়, গতকাল থেকে কিছুই খাস নাই। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি গিয়ে খেয়ে আসো। আচ্ছা। আব্বু রেস্টুরেন্টে খেতে চলে গেল। আমি ফারিয়ার কাছে এসে চেয়ার নিয়ে বসলাম। তুই এমন কেন করলি? আজ তোর কিছু হয়ে গেলে আমি কি করে দেখবো? হঠাৎ আম্মুর ফোন বেজে উঠলো। আমি ফোন ধরলাম। এখন ফারিয়া কেমন আছে? আগের চেয়ে অনেক ভালো আছে। সবই আমার দোষ। আমি যদি ফারিয়াকে ছুটি না দিতাম তাহলে কিছুই হতো না। নিজেকে দোষ দিস না, এটা হয়তো ফারিয়ার কপালে ছিল। তুই চিন্তা করিস না, আমরা সন্ধ্যায় রওনা দিব। আচ্ছা, আমি ফোন রাখছি, আমার কিছু ভালো লাগছে না। আমি ফোন রেখে ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আব্বু রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এলো। এই খাবারগুলো খেয়ে নে, আমরা ফারিয়াকে নিয়ে এসেছি। তুই যদি না খাস তাহলে অসুস্থ হয়ে পড়বি। ঠিক আছে। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে শুরু করলাম। ফারিয়ার গান ফেরার জন্য অপেক্ষা করতে শুরু করলাম। বিকেলের দিকে ফারিয়ার ঘুম ভেঙে গেল। আম্মু বলে কাঁদতে শুরু করলো। আম্মু, আম্মু তুমি কই? আম্মু। ফারিয়া, কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন? আপনি কি? হ্যাঁ, আমার আম্মু কোথায়? আব্বু, তুমি এখনই আঙ্কেলকে আসতে বলো। ফারিয়া দেখো কাউকে চিনতে পারছে না। ফারিয়া, তোমার আম্মু বাড়িতে আছে। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আপনি কে? আমি সাগর। তুমি আমার কে? আম্মু কই? তুমি দেখো না, একটা বদমাশ ছেলে আমাকে ধরে নিয়ে এসেছে। এটা তোমার স্বামী, এই দেখো তোমাদের ছবি। আপনি পাগল হলেন নাকি? আমার বয়স এখন 10 বছর, আমার স্বামী আসলো কোথা থেকে? তুই কি বুঝছিস? আমি যা বলেছিলাম তাই হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে ফারিয়া কাউকে চিনতে পারছে না। 10 বছর বয়সের কথা মনে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফারিয়া, পাগলামি করছো কেন? আমি তোমার স্কুলের বন্ধু ছিলাম। তুমি সাগর? তুমি তো বড় হয়ে গেলে কেমন করে? সেদিন হাফ প্যান্ট পরতে, আজ দাড়ি খুব গজিয়েছে। ফারিয়া, পাগলামি বন্ধ করো। তুমি এখন ঘুমানোর চেষ্টা করো। তুমি আমার স্বামী? কি মজা! এইবার তোমাকে মেরে মেরে ভর্তা বানিয়ে দেব। ফারিয়া মা, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি অসুস্থ। শোন, আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, ফারিয়ার কিছু কিছু স্মৃতি মনে পড়বে। না না, আমি ইনজেকশন দেব না। আপু, আপু কোথায় তুমি? ফারিয়া, চুপ করো। আমি ফারিয়াকে ধরলাম। আঙ্কেল ঘুমের ইনজেকশন দিল। ফারিয়া ঘুমিয়ে পড়লো। তারপর আবার আরেকটা ইনজেকশন দিল। আব্বু, আঙ্কেল চলে গেল। আমি ফারিয়ার দিকে তাকিয়ে রইলাম। জানি না এই বাচ্চামি স্বভাবটা কাটবে কবে। ফারিয়া বাচ্চাদের মতো আচরণ করছে। এদিকে আব্বু আঙ্কেলের সাথে কথা বলছে। মেয়েটা কাউকে চিনতে পারছে না, আগের কথা মনে নেই। এবার জ্ঞান ফিরে আসলে কিছু কিছু মনে আসবে, তবে কতটা বলতে পারছি না। আস্তে আস্তে মনে পড়বে। জ্ঞান ফিরলে হালকা গরম খাবার খাইয়ে দিস। ঠিক আছে, ঠিক আছে।
আমি ফারিয়ার কাছে বসে রইলাম আর ভাবছি এই মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে। সন্ধ্যা থেকে আম্মু আর সবাই চলে এলো। বাবা, আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে কেন? ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে, আপনি কিছু চিন্তা করবেন না। ও, তোর আব্বু বলছিল ফারিয়া কাউকে চিনতে পারছে না, 10 বছর বয়সের কথা মনে আছে। কিছুক্ষণ পর ফারিয়ার ঘুম ভেঙে গেল। ফারিয়া তার আম্মুকে দেখে কাঁদতে শুরু করলো। আম্মু, আম্মু, দেখো না এরা আমাকে কি অবস্থা করেছে, আমাকে জোর করে এখানে রেখেছে, আমি বাড়িতে যাব। আব্বু, আব্বু। না মা, তুই অসুস্থ, তোকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। তোর আব্বু এখন বাইরে আছে। সবসময় আমাকে ছেড়ে চলে যায়, ভালো লাগে না। আব্বুর সাথে আমার আড়ি। বাড়িতে আসলে বকে দেব। আপু, তুই এমন বাচ্চাদের মতো করছিস কেন? এই তুই কে? তুই আমাকে আপু বলছিস কেন? আপু, আমি তোমার ছোট বোন, একটু মনে কর। থাক, কিছু মনে করতে হবে না, তোমার অনেক সমস্যা হবে। এই খাবার খেয়ে নাও। আমি খাবো না, তুমি আমাকে খাইয়ে দাও। আমি তোকে খাইয়ে দিচ্ছি, নে হা কর মা। না না, আমি তোমার কাছে খাবো না, আমি আমার বরের হাতে খাবো। তোর বর আসলো কোথা থেকে? এই তো আমার বর। ফারিয়া আমাকে দেখিয়ে দিল, কেউ কিছু মনে করলো না। আমি ফারিয়াকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। রফিক, তুই সবাইকে নিয়ে বাড়িতে চলে যা, আমার এখনো বাড়ি যেতে দেরি হবে। সবাই চলে যান, আমি ফারিয়ার কাছে থাকবো। আমি আমার মেয়েকে ছাড়া কোথাও যাব না। তুমি থাকবে না, আমি আর আমার বর একসাথে এখানে থাকবো। সাগর এখানে থাক, সকালে চলে যাস। দেখছিস না ফারিয়া কান্নাকাটি করছে। ঠিক আছে। সবাই চলে গেল। আমি ফারিয়ার পাশে বসে রইলাম। এই বর, আমি আইসক্রিম খাবো। না, আইসক্রিম খাওয়া যাবে না, ডাক্তার মারবে। আমি আইসক্রিম খাবো। তুমি পচা বর, আমাকে আইসক্রিম কিনে দিচ্ছ না কেন? তুমি পচা, তুমি পচা। ফারিয়া বাচ্চাদের মতো করে কাঁদতে শুরু করলো। একদম কাঁদবে না, আবার ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তুমি পচা বর, তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি নিয়ে আসি, তবে একদমই দুষ্টুমি করবে না। আমার ভালো বর। আমি তাড়াতাড়ি আইসক্রিম কিনে নিয়ে এলাম, আমাকে খাইয়ে দিতে হচ্ছে। ফারিয়া আবার কাঁদতে শুরু করলো। আবার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার মাথায় ব্যথা করছে। দুষ্টু ডাক্তাররা আমার মাথায় কি লাগিয়ে রেখেছে এসব? আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। ফারিয়া ঘুমাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। আমি ডিনার শেষ করে পাশের বেডে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ফারিয়া ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করলো। আমার বর কই? এই পচা বর, কই তুমি? আমার অন্ধকারে ভয় করছে। আম্মু, আব্বু ভূতে ধরে নিয়ে গেল আমার। এই বর, কই তুমি? ফারিয়ার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি লাইট অন করলাম। ফারিয়া, কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন? তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? আমার ভয় করে না? ভয়? ভয় কিসের? আমি তো তোমার পাশের বেডে ঘুমিয়েছিলাম। নাও, এখন তুমি ঘুমাও। না, আমি এখন ঘুমাবো না, আমাকে এখন চকলেট খেতে দাও। আমি এখন মাঝরাতে চকলেট কোথায় পাবো? কেন? দোকান থেকে চকলেট এনে দিবে। আমার চকলেট চাই, এক্ষুনি চাই। আচ্ছা, আমি দোকান থেকে এনে দিব। আমি এখন বাইরে গেলে তুমি ভয় পাবে না? না, যাও যাও, আমি চকলেট খাবো। তুমি থাকো, একদম ভয় পাবে না। আমি এক্ষুনি চকলেট নিয়ে আসি। আমি রুম থেকে বের হয়ে দোকান থেকে চকলেট নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। মাঝরাতে চকলেট পাওয়া যায় না, তবে হাসপাতালের জন্য দোকান খোলা আছে। কই তা? দিচ্ছি, শোনো। চকলেট খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে। আমি ফারিয়াকে চকলেট দিলাম। ফারিয়া চকলেট খেতে শুরু করলো। আমার চকলেটে নজর দিবে না একদম, আমার বদহজম হবে কিন্তু তাহলে। আমি তোমার চকলেটে নজর কখন দিলাম? একদম পাগলামি করবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। ফারিয়া চকলেট শেষ করলো। আমি একটা চুমু দাও, আমি ঘুমিয়ে পড়বো। চুমু দাও না। ফারিয়া, তুমি কিন্তু দুষ্ট হয়ে যাচ্ছ। আমি চুমু দিতে পারবো না। ফারিয়া মুখ ফুলিয়ে বলল, আমি তাহলে ঘুমাবো না। আচ্ছা দিচ্ছি, তুমি চুপ করে ঘুমিয়ে পড়ো। আমি কপালে কিস খেলাম। তারপর আমি লাইট অফ করে বেডে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফারিয়াকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিয়ে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিলাম। তুমি খাবে না? তুমি যাও, খেয়ে এসো, আমি একা একা থাকতে পারবো না, আমি পরে যাব। তুমি এখন যাও। শাশুড়ি আম্মা এসে যদি দেখে আমি তোমাকে না খাইয়ে রেখেছি, তখন রাগ করবে। যাও, খেয়ে এসো। ঠিক আছে, তুমি একদম পাগলামি করবে না। একটু পর তোমার বাড়ি থেকে লোকজন আসবে। আমি রেস্টুরেন্টে এসে নাস্তা খেতে শুরু করলাম। তখন আবির ফোন দিল। বল। এখন ফারিয়া কেমন আছে?
ভালো আছে, আমাদের কাউকে তেমন চিনতে পারছে না। ফারিয়া বাচ্চাদের মতো আচরণ করছে। তাহলে তো অনেক সমস্যা। কোনো সমস্যা নেই, ফারিয়া আমাকে তার স্বামী মনে করেছে আর আমাকে ছাড়া থাকছে না। রাফির খবর কি? আমরা সবাই একসাথে আছি ক্লাবে, আজকের খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। ও, আমি ফোন রাখছি, আমি নাস্তা করতে এসেছি ফারিয়াকে একা রেখে। ঠিক আছে, তুই কিন্তু ফারিয়াকে বকাঝকা করিস না, তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আবির ফোন রেখে দিল। আমি নাস্তা শেষ করে তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম। এসে দেখি আম্মুরাও এসেছে। বাবা, ফারিয়া রাতে জ্বালাতন করে নাই তো? সে আর বলতে, একবার আইসক্রিম, আবার মাঝরাতে চকলেট। আমার আম্মুকে তুমি আমার নামে বিচার দিচ্ছ? আমি কিন্তু আবার ঠোঁট ফুরিয়ে কাঁদতে শুরু করেছে। তুমি বাচ্চাদের মতো কাঁদছো কেন? তুমি অনেক বড় হয়ে গেছো। আমি বড় না, আমি এখনো পিচ্ছি, আমার উচ্চতা বাড়ছে। সাগর, কেন ফারিয়াকে বিরক্ত করছিস? তুই একটু চুপ থাক। শাশুড়ি আম্মু, আপনার ছেলে না খুব বাজে, আমার সাথে শুধু শুধু ঝগড়া করে। তুমি চিন্তা করো না, আমি আচ্ছা করে বকে দিব। আম্মু, আব্বু কোথায়? আজকেও আব্বু আসে নাই? তোর আব্বু বাইরে গেছে, ফিরতে অনেক দিন লাগবে। পচা আব্বু। হঠাৎ ফারিয়া কাঁদতে শুরু করলো। চুপ, একদম চুপ, চলো দাঁত মেজে দিচ্ছি। আমি ফারিয়াকে বাথরুমে নিয়ে এসে দাঁত মেজে দিতে শুরু করলাম। তারপর আমি ফারিয়াকে রুমে রেখে নাস্তা করতে বসলাম। ভাইয়া দেখ আপু কি পরেছে। এমা, তুমি এসব কি পরছো? তোমার জামা কাপড় আলাদা আছে। আমি মাথা উঁচু করে দেখি ফারিয়া আমার জামা কাপড় পরে এসেছে। ফারিয়ার গায়ে হচ্ছে না, তবুও পরেছে। তুমি আমার জামা প্যান্ট কেন পরেছো? আমার ইচ্ছে করছে তাই। আমার গা থেকে খুলে যাচ্ছে, ভালো লাগছে না। আমি এইসব কেটে আমার মাপে করে দেব। না, তার নেই, আমি তোমার জামা প্যান্ট কিনে দিব। এখন এসব চেঞ্জ করে আসো। না না, আমি আমার পরের জামা কাপড় পরে থাকবো, খুলবো না। খুলতে হবে না, এখন বসে নাস্তা করে নাও। ফারিয়া আমার পাশে এসে বসে নাস্তা করতে শুরু করলো। আম্মু, তোমরা ফারিয়াকে দেখে রেখো, আমাকে অফিসে যেতে হবে। আমি তোমার সাথে যাবো, আমাকে নিয়ে চলো। তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমি রুমে এসে রেডি হয়ে বাইরে এসে দেখি ফারিয়া মুখ ফুলিয়ে বসে আছে। আমি কিছুই না বলে অফিসে চলে এলাম। কিছুক্ষণ পর ওরা দুজনে ফিরে এলো। আম্মু আর আন্টি সবাইকে খাবার পরিবেশন করে দিল। খাওয়া দাওয়া সেরে ফারিয়াকে আম্মু রুমে রেখে দিয়ে গেল। তারপর আবির, রাফি, তিশা বাড়িতে চলে গেল। আমি রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে ফারিয়ার কাছে এলাম। ফারিয়া, তুমি ঘুমিয়ে পড়ো, তার আগে এই ওষুধগুলো খেয়ে নাও। আমার ওষুধ খেতে ভালো লাগে না, আমি ওষুধ খাবো না। তোমাকে ওষুধ খেতে হবে, তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ও। আমি ফারিয়াকে ওষুধ খাইয়ে দিলাম। এখন ঘুমিয়ে পড়ো। আমি লাইট অফ করে ফারিয়ার পাশে শুয়ে পড়লাম। ফারিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমাকে একটা চুমু দাও, আমার বিশাল চুমু খেতে ইচ্ছে করছে। আচ্ছা, চুমু দিলে ঘুমিয়ে পড়বে তো? আমি ফারিয়াকে চুমু দিলাম। এরপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ফারিয়া আমার বুকের ওপর ঘুমিয়ে আছে। দেখতে বাচ্চাদের মতো লাগছে। আমি ফারিয়াকে সরিয়ে দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। নাস্তা শেষ করে এসে দেখি ফারিয়া ঘুম থেকে উঠেছে। তুমি এমন করে কি খুঁজছো? আমি শাড়ি পরবো, আমাকে শাড়ি দাও। তোমার শাড়ি কোথায় পাবো? তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসা হয়নি। না না, আমি এখনই শাড়ি পরবো, আমাকে শাড়ি পরিয়ে দাও। আচ্ছা চলো আমার সাথে। আমি ফারিয়া আম্মুর কাছে এলাম। আম্মু, ফারিয়া শাড়ি পরবে, একটা শাড়ি দাও। ঠিক আছে, আমি এখনই নিয়ে এসে দিচ্ছি। আম্মু গিয়ে শাড়ি নিয়ে এসে ফারিয়াকে দিল। আমি শাড়ি পরতে পারি না। চলো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেই। না, আমি আমার বরের কাছ থেকে শাড়ি পরবো। ফারিয়ার কথা শুনে আমার লজ্জায় মুখ লাল হয়ে গেল। আম্মু হাসতে হাসতে চলে গেল। এত দুষ্টু হয়েছো তুমি, তা বলা যাবে না। আমি কি শাড়ি পরাতে পারি নাকি? আমি কিছু জানি না, আমাকে শাড়ি পরিয়ে দাও। আমি বুঝতে পারছি না কি পরে পরিয়ে দেব। আমি ফারিয়াকে নিয়ে রুমে এসে শাড়ি পরতে যাব। তাহলে তুমি আম্মুর কাছে গিয়ে শাড়ি পরতে যাও। আমার লজ্জা করছে। না, আমি তোমার কাছেই শাড়ি পরবো। আমি ফারিয়াকে শাড়ি পরিয়ে দিতে শুরু করলাম। ফারিয়া হাত দিয়ে মুখ ঢেকে রাখলো, কিন্তু আঙ্গুলের ফাঁক দিয়ে দেখছে। এত দেখার কিছুই নেই। শাড়ি পরাতে হবে না, আমাকে এই অবস্থায় একটু জড়িয়ে ধরো না, আমার ইয়ে করতে ইচ্ছে করছে। না, এসব কিছুই করা যাবে না। আমার বড় খেলতে ইচ্ছে করছে। ফারিয়া ঝাড়া মেরে শাড়ি ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। তুমি এসব কি করছো? সারা বলছি। ছেড়ে দিতে পারি, কিন্তু রাতে এসে বিড়াল মারতে হবে। এইসব কথা কোথায় জানছো?
তিশা আমাকে বলেছে। কিন্তু তুমি রাতে বিড়াল মারো নাই। আমি বিড়াল খুঁজে পাইনি এখনো। আচ্ছা হবে, এখন ছেড়ে দাও, আমাকে অফিসে যেতে হবে। আমি আবার প্রথম থেকে শাড়ি পরিয়ে দিলাম। এটা আমার ভালো বল। আমি রেগে গিয়ে ফারিয়াকে জোরে একটা থাপ্পড় মারলাম। ফারিয়া থাপ্পড়কে দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত লাগলো। ফারিয়া জ্ঞান হারিয়ে ফেলেছে। ফারিয়া ফারিয়া চোখ হলো, ফারিয়া ফারিয়া কিন্তু ফারিয়া চোখ হলো না। আমি তাড়াতাড়ি আব্বু আম্মুকে ডেকে নিয়ে এসে ফারিয়াকে হাসপাতালে নিয়ে চলে এলাম। ফারিয়াকে ভর্তি করে চুপ করে বসে আছি। চুপ। ফারিয়ার এই অবস্থা হলো কি করে? কি হলো, চুপ করে আছিস কেন? ফারিয়া বায়না করেছিল এখনই বিড়াল কিনে নিয়ে আসতে, কিন্তু আমি কোথায় বিড়াল পাবো? ফারিয়া কান্নাকাটি শুরু করেছিল। আমি রেগে গিয়ে থাপ্পড় মেরেছি, আর ফারিয়া গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়েছে। হারামজাদা, তোকে বলছি না ফারিয়াকে কিছুই বলবি না। এখন মেয়েটার অবস্থা ভালো না, মেয়েটা অসুস্থ হয়ে উঠেনি। সরি, আমি কাঁদছি, কি হবে বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, ভয়ের কিছু নেই, মাথায় আঘাত লাগার পর জ্ঞান হারিয়ে ফেলেছিল, সকালে জ্ঞান ফিরবে। ও। আমি আব্বু আম্মুকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ফারিয়ার কাছে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ফারিয়া ঘুম থেকে উঠে দেখে আমি ফারিয়ার কাছে ঘুমিয়ে আছি। আমি এখানে কি করছি? আমি তো অফিস থেকে বাড়িতে যাচ্ছিলাম, তাহলে আমি এখানে কি করে এলাম? সাগর আমার কাছে ঘুমিয়েছে। ফারিয়া আস্তে আস্তে কিছু মনে করতে চেষ্টা করলো। ফারিয়ার সব মনে পড়ে গেল, আমার সাথে কিভাবে বিয়ে হয়েছে, রাতে কি হয়েছিল। ফারিয়া মনে মনে দুষ্ট বুদ্ধি করলো। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি ফারিয়া আমার দিকে তাকিয়ে আছে। সরি, আমি আর তোমাকে মারবো না। আমি এখনই গিয়ে তোমার জন্য সবচেয়ে দামি বিড়াল কিনে এনে দেবো। না না, আমি তোমার সাথে কোনো কিছুরই কথা বলবো না। তুমি আমাকে মারছো, তোমার সাথে আড়ি আড়ি। বললাম তো সরি, আমি এখনই তোমার জন্য বিড়াল কিনে নিয়ে আসি। আমার সাদা বিড়াল চাই, আমি বাড়ি যাব। আচ্ছা, আমরা পরে বাড়িতে যাব, তুমি এখানে শুয়ে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। আচ্ছা। আমি ডাক্তারের কাছে এলাম। ফারিয়াকে কি এখন বাড়িতে নিয়ে যেতে পারি? নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। আমি রাতেই ছেড়ে দিতাম, কিন্তু দিই নাই। ওকে, আমি ক্যাশ কাউন্টারে এলাম। আমার কত বিল এসেছে? এই কার্ড থেকে বিল নিন। এদিকে ফারিয়া ভাবছে, আমাকে ছেড়ে চলে আসা? কুত্তা, তুই অন্য মেয়েকে বিয়ে করবি তাই না? তোর মজা দেখাবো। কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কি ভাবছি? আমি বিল পরিশোধ করে ফারিয়ার কাছে এলাম। চলো, বাড়িতে যেতে হবে। তোমাকে বাড়িতে রেখে আমাকে বিড়াল কিনতে যেতে হবে। আমাকে কোলে তুলে না, আমি হাঁটতে হাঁটতে যেতে পারবো না। তোমাকে কোলে নিয়ে হাঁটলে হাসপাতালের লোকজন কি বলবে? ফারিয়া মুখ ফুলিয়ে বসে রইল। আমি বাড়ি যাব না। ওকে, আমি তোমাকে কোলে নিয়ে যাব। আমি ফারিয়াকে কোলে নিয়ে রুম থেকে বের হলাম। হাসপাতালের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। তাতে আমার কি? আমি আমার বউকে কোলে নিয়েছি, তাতে কার কি? আমি ফারিয়াকে গাড়িতে উঠিয়ে বসালাম। আমার একটি বিড়াল চাই, আমাকে এক্ষুনি বিড়াল দাও। তুমি আবার শুরু করলে? চলো, আমরা এখন বিড়াল কিনতে যাব। আমি ফারিয়াকে গাড়িতে নিয়ে বিড়াল কিনতে এলাম। আমার এই বিড়াল পছন্দ, আমি এই বিড়াল নিব, আমাকে এই বিড়াল দিয়ে দাও। এটার দাম কত? 1 লাখ টাকা। কি ভাই, এত দাম একটা বিড়ালের? তোমার জন্য এইগুলা, নিশি মারিয়ার জন্য। ওরা কেন খাবে? এগুলো শুধুই আমার। ওরা যে তোমার বোন আর ননদ, তাদের না দিয়ে খেতে পারবে না? তাহলে চুপ করে বসো। আমি নিশি আর মারিয়াকে ডাকলাম। আমি চুপচাপ বসে দেখছি ফারিয়া কেক সবার জন্য ভাগ করে দিল। 2 ভাগ আমার কাছে নিয়ে এলো। এই যে দুষ্টু পর আমার, হ্যাঁ করো, আমি তোমাকে খাইয়ে দেব। আজ কোন দিক দিয়ে চাঁদ উঠেছে, তুমি আমাকে খাইয়ে দিচ্ছ? চাঁদ প্রতিদিন যেদিকে ওঠে সেদিকে উঠেছে। ফারিয়া আমাকে খাইয়ে দিয়েছে আর আমি খাচ্ছি। মেয়েকে নিশি বসে বসে দেখছে তার ভাবির কাণ্ড। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। কি হলো, তুমি এমন করছো কেন? আমাকে কিস করতে হবে, এখানে ওখানে সবখানে। আমি এসব পারবো না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি কিন্তু আব্বুকে বলে দেবো তুমি গতকালের মতো আমাকে মারছো। এত দুষ্টু কেন তুমি? আমার ইচ্ছে, আমাকে কিস করবে, জড়িয়ে ধরে ঘুমাবে, আর অনেক কিছু। এদিকে আসো, দেখাচ্ছি মজা। আমি ফারিয়াকে ধরে লিপ কিস করতে শুরু করলাম। কিস শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি ফারিয়া ঘুম থেকে উঠেছে। ফারিয়া তাড়াতাড়ি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমাকে ফ্রেশ করিয়ে দাও, আমি তোমার সাথে গোসল করব। চলো চলো।
আমি এখন গোসল করে বের হয়েছি, তুমি দেখতে পাচ্ছ না? আমি তোমার সাথে গোসল করতে পারবো না। তুমি যদি আমার সাথে গোসল যদি না করো না, তাহলে আমি কিন্তু গোসল করব না, এমনকি সব কিছু ভেঙে ফেলবো। উফ, তোমাকে নিয়ে আর পারা যায় না। চলো, আমি তোমার সাথে গোসল করছি। আমাকে কোলে তুলে নিয়ে চলো। আমি ফারিয়াকে নিয়ে বাথরুমে এসে প্রথমে দাঁত ব্রাশ করে দিলাম, তারপর বাথরুমে ট্যাপ ছেড়ে দিয়ে দুজনে গোসল করতে শুরু করলাম। তুমি এত বাচ্চামি করো কেন? হ্যাঁ, আমার ইচ্ছা তাই। সব সময় তোমার ইচ্ছা বলে বলে আমাকে তুমি একদম পাগল করে দিয়েছো। আমার কি কোনো কাজ থাকে না? এত কাজ করতে হবে না। আমি অফিসে চলে এলাম। এভাবে কেটে গেল 10 দিন। 10 দিন পর হয়ে গেল হঠাৎ একদিন রাতে আমি সবের ভিতরে ঢুকে দেখি ফারিয়া কি যেন কিনছে। আমি আড়াল থেকে দেখছি আর ভাবছি ফারিয়া এখানে কি করে এলো। এই ঘড়ি আর চশমা ব্যাগে করে দেন। এই দুটো দাম কত হয়েছে? ফারিয়া টাকা দিয়ে দিল। আমি দেখলাম ফারিয়া ভালোভাবেই কথা বলছে। আমি তামিমকে টাকা দিয়ে বললাম, তোরা তোদের মতো করে শপিং করে বাজার চলে যা। আচ্ছা। আমি আবার ফারিয়াকে খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে পেয়ে গেলাম। ফারিয়া একা আসে নাই, সাথে তিশা আর রিমাও এসেছে। কি অবস্থা তোর? এখানে কেন রাখছিস? অনেকদিন হলো তোদের সাথে দেখা হয়নি, তাই তোদেরকে ডাকলাম, কিন্তু তোরা দেরি করে আসলি। আমরা মনে করেছিলাম তুই ফাজলামি করছিস। আমি পরে আন্টিকে ফোন করেছিলাম, আন্টি বলল তুই বের হয়ে গেছিস। হয়েছে, এখন চল রেস্টুরেন্টে বসে গল্প করি। ওরা রেস্টুরেন্টে এলো। আমি ওদের পিছু পিছু এসে পাশের একটা টেবিলে বসলাম। কেউ দেখতে পায় নাই, তার জন্য পেপার দিয়ে মুখটা ঢাকলাম। ফারিয়া, সত্যি তোর স্মৃতি ফিরে এসেছে? কিছুদিন আগে আমার স্মৃতি ফিরে এসেছে। ফারিয়া বলো, তুই সাগরকে কি বলে ডাকতাম? আমি তো সেই ছোটবেলা থেকেই বাবুটা বলেই ডাকতাম। তোদের মনে হচ্ছে আমরা কক্সবাজারে গিয়েছিলাম বলে তোরা আমাকে বকাবকি করেছিলি। আমি বিশ্বাস করতে পারছি না তোর সব কিছু মনে পড়েছে। কুত্তা বলছি মনে পড়ছে, চুপ থাক। তোদের অপেক্ষা করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। কিছু খাবার অর্ডার দিয়ে না, আমার খুব ক্ষুধা লাগছে। ওকে। ফারিয়া কিছু খাবার অর্ডার করলো। আমিও 1 কাপ কফি অর্ডার দিলাম, তারপর খেতে শুরু করলাম। তুই তাহলে সাগরের সাথে অভিনয় করছিস? শোন, আমাদের 2 দিন পরে বিয়ে। তোরা আবির আর রাফিকে বলিস। আব্বু ওদের সাথে কথা বলতে চাই, তবে সাগর যেন জানতে না পারে আমার স্মৃতি ফিরে এসেছে। ওকে। খাওয়া দাওয়া শেষ করে ফারিয়া, তিশা আর রিমা বিল দিয়ে চলে গেল। এই জন্য বলি মাঝে মাঝে ফারিয়া কেন এমন করছে, আমার সাথে অভিনয় করা বের করব। আমি বিল পরিশোধ করে বাড়িতে এলাম। আমি রুমে ঢুকে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাবুটা চলো না আমরা ছাদে যাই। না, আমি কিছুতেই ছাদে যাব না। আম্মু, আম্মু, আমি ছাদে যাব। তোমাকে কিছু না করলেই তুমি কান্নাকাটি করো। উফ, আমাকে পাগল করে দিবে। আমি মনে মনে বললাম, আমার সাথে অভিনয় করছেন, এত দুষ্ট, আমাকে বসতে দেওয়া যাবে না। আমি জানতে পারি। চলো না, আমাকে কোলে নিয়ে ছাদে চলো। আমি যে সব জানতে পেরেছি। আমি ফারিয়াকে কোলে করে ছাদে নিয়ে এলাম। এবার নামো, আমার কোল থেকে নামো। নামিয়ে না দিলে আমি তোমার কোল থেকে নামবো কি করে? আমি ফারিয়াকে নামিয়ে দিয়ে চেয়ারে বসলাম। তুমি আমার এখনো জন্মদিনে গিফট দিলে না কেন? বাবুটা, তোমাকে যে রাতে যা গিফট দিলাম সেটাই অনেক দামি, বুঝেছো? ঠিক আছে, আমাকে একটা চুমু দাও। ফারিয়া আমাকে জড়িয়ে ধরে চুমু দিল, অনেকগুলো চুমু দিল। আরো চুমু লাগবে তোমার? না, আর চুমু দিতে হবে না। তোমার হাতটা দাও। হাত দিয়ে কি করবে? তোমাকে হাত দিতে বলেছি না, হাত দাও বলছি। আমি হাত বাড়িয়ে দিলাম। ফারিয়া আমার হাতে ঘড়ি পরিয়ে দিল আর চোখে চশমা পরিয়ে দিল। তুমি বললে আমার জন্য গিফট দেবে না, তাহলে গিফট দিলে কেন? আমার ইচ্ছা। নিচে চলো, আম্মু খাবার নিয়ে বসে আছে। চলো। আমাকে আবার কোলে করে নিয়ে চলো নিচে। আচ্ছা। আমি ফারিয়াকে কোলে নিয়ে নিচে নেমে এলাম। তারপর ফারিয়াকে নামিয়ে দিয়ে খেতে বসলাম। ভাইয়া, ঘড়ি চশমা তোকে কে দিয়েছে? তোর ভাবি আমাকে জন্মদিনে গিফট দিয়েছে। ভাবির পছন্দ বলতে হয়। চুপচাপ বসে খেয়ে নি, খাওয়ার সময় কথা কম বলাই ভালো। আমি চুপচাপ খেয়ে উঠে হাত ধুয়ে রুমে এসে কাজ করতে বসলাম। কিছুক্ষণ পর ফারিয়াও চলে আসলো। আমি আর ফারিয়া ঘুমিয়ে পড়লাম। বিয়ের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়িতে সাজানো কাজ করছে। বাইরে চলো, দেখো না আমাদের বাড়িতে ফুল দিয়ে সাজিয়েছে। ও বাবা, তাই তো? তুমি কি জানো আমাদের বাড়িতে কেন সাজানো হচ্ছে? আমি কি করে বলবো? আবির আর রাফিকে জিজ্ঞেস করো। আচ্ছা থাক, আমি নাস্তা খেতে টেবিলে এসে বসলাম। আম্মু আমাকে নাস্তা দিল। আম্মু, বাড়িতে কি হচ্ছে? আমি কিছু জানি না, তোর আব্বু জানে।
ও, আমি জেনেও না জানার ভান করছি, কেননা সবাইকে আমাকে সারপ্রাইজ দিতে চাইছে। আমি চুপচাপ নাস্তা খেয়ে বাইরে এলাম। ভাই আমরাও চলে এসেছি। আচ্ছা, তোরা ভালো করেছিস। তোরা আবির আর রাফিকে সাহায্য কর। আচ্ছা। কিছুক্ষণ পর ম্যানেজার এলো। আপনি কিছু বলবেন? স্যার, আপনারা পুরো চেক সাইন করতে বলেছে। কেন? সেটা আমি জানি না স্যার, বলল আমি আপনার কাছে নিয়ে এসেছি। ওকে, আমি সাইন করে দিলাম। হঠাৎ আবির আর রাফি এলো আমার কাছে। আমাদের কষ্ট হচ্ছে, আর তুই এখানে বসে কি করছিস? তোদের কাজ দেখছি। আগে জানতাম না যে তোরা এত ভালো কাজ করতে পারিস। তোদের দুজনের জন্য একটা। তার বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস। আন্টি নাস্তা তৈরি করেছে কি বল? সবার জন্য নাস্তা তৈরি করেছে, তোরা গিয়ে নাস্তা করতে পারিস। ওরা দুজন চলে গেল। আমি ফারিয়াকে খুঁজতে খুঁজতে রুমে এলাম, কিন্তু পেলাম না। ভাইয়া এমন করে কি করছিস? তোর ভাবিকে দেখেছিস না? তোর ভাবি কোথায়? ভাবি গেস্ট হাউসে আছে। ভাবি ওখানে থাকবে, কিছু তো এখানে আসবে না। আচ্ছা, ম্যাও কোথায়? ম্যাও আমার রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি কি ম্যাওকে নিয়ে আসবো? ম্যাওকে কে নিয়েছে? নিশি ম্যাওকে নিয়ে আসলো। আমি ম্যাওকে নিয়ে ঘোরাঘুরি করছি। সন্ধ্যায় আব্বু আমার কাছে এসে পাঞ্জাবি দিল। এটা পরে নে। কেন? আজ তোর সাথে ফারিয়ার আবার বিয়ে। চুপচাপ পরে নিচে আয়। তোমরা সবাই ওকে নিয়ে আসো। ওকে আঙ্কেল। আমি পাঞ্জাবি পরে নিচে নেমে এলাম, তারপরে বরের আসনে গিয়ে বসলাম। তোর তো অনেক ভাগ্য, একজনকে 2বার বিয়ে করছিস। আচ্ছা, কপাল লাগে, সে কপাল তোদের নেই। কিছুক্ষণ পর বিয়ে পড়িয়ে দিল। আবির, তোমরা সবাই মিলে দেখো লোকজন সবাই ভালোভাবে খেতে পারছে কিনা। আমার ক্ষুধা লেগেছে, আমাকে তো খেতে দাও। তুই ফারিয়ার কাছে গিয়ে বস, আমরা ওখানেই খাবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। সবাই খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে গেল। আমি রুমে ঢুকে যাব, তখন সবাই দাঁড় করালো। আমাকে রুমে যেতে দে। তোরা আমার পথ আটকালি কেন? আমাদেরকে টাকা দিয়ে ফিরে যেতে হবে। ভাইয়া টাকা দেন, তাহলে আমরা দরজা ছাড়বো না। ওকে, আমি দিচ্ছি। আমি টাকা দিলাম, ওরা চলে গেল। আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম। ফারিয়া এসে আমার পা ধরে সালাম করলো। আমি ওকে তুললাম। আমাকে কোলে না। আমি পারবো না। ফারিয়া কান্নাকাটি করতে শুরু করলো। একদম আমার সামনে অভিনয় করবে না। আমি কিন্তু জানি তোমার সবকিছু মনে পড়েছে, তবুও তুমি বাচ্চাদের মতো আচরণ করছো। ওকে বাবুটা, তুমি যখন জানতে পারছো তাহলে আমি কিছু বললাম না। বলা লাগবে না। আজ আবার বিড়াল মারবো। এই না না, আমি তোমার দিকে এইভাবে আগে আসছো কেন তুমি? আজ আবার বিড়াল মারবো। আমি ফারিয়াকে কোলে নিয়ে বেডে শুয়ে দিলাম। তারপর লাইট অফ। এত দুষ্ট হলে কবে তুমি? তোমার কাছ থেকে। আমি ফারিয়াকে ধরে লিপ কিস করতে শুরু করলাম। ফারিয়াকে কিস করে যাচ্ছি। ফারিয়া আমাকে ধরে বাসর করতে শুরু করলো। আমাদের দুজনের সংসার সুন্দরভাবে চলতে শুরু করলো। ফারিয়ার সাথে খুনছুটি, ভালোবাসা, কখনো কখনো দুষ্টুমি চলে। তো আল্লাহ হাফেজ। গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।